হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ানক। আশা করি প্রত্যেকে খুব ভালোই আছো, আর ভালো থাকতেই হবে প্রত্যেককে, কারণ পরীক্ষা একদম সামনে। তো পরীক্ষা একদম সামনে, জাস্ট নকিং অ্যাট ইউর ডোর, দরজায় কারাঘাত করছে বললেই চলে। তো পরীক্ষা যেহেতু একদম সামনে, প্রত্যেককে ভালো থাকতেই হবে। আর কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে টিচারকে তো ততধিক ভালো থাকতে হবে, নাহলে কন্টেন্ট ক্রিয়েট করবেই বাকি। সুতরাং দেখো, অবশ্যই এতগুলো কথার মাঝে তোমরা বুঝতেই পেরে গেছো আমাদের থাম্বনেলকে দেখে যে আজকে আমি কোন টপিককে নিয়ে এসেছি। আজকে আমি অবশ্যই ভাগ করে নিব আমার অত্যন্ত প্রিয় দ্বাদশ শ্রেণীর ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টারের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিক হচ্ছে মানব জনন, হিউম্যান রিপ্রোডাকশন। মানব জননের উপরে আমি আজকের এই ভিডিওতে নিয়ার অ্যাবাউট 50 থেকে 60টি খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কে সলভ করতে চলেছি। একদম ভিডিওর প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থাকবে। আমি কথা দিচ্ছি, এই অধ্যায়ের যতগুলো কোশ্চেন আজকে আমি সলভ করাবো, সমস্ত কোশ্চেন ইম্পর্টেন্ট এবং কোনো কোশ্চেন তোমার ডাউট থাকবে না, বিন্দু মাত্র ডাউট থাকবে না। আমি প্রত্যেকটি কোশ্চেনকে ধরে ধরে সুন্দর করে বুঝিয়ে দিব তোমাকে, যাতে বিন্দু মাত্র তোমার ডাউট না থাকে, কোনো অসুবিধা না থাকে, কোনো প্রবলেম না থাকে। তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওর একদম প্রথম থেকে একদম এন্ডিং অবধি, শেষ অবধি দেখতে থাকো। তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে। তোমাকে বিন্দু মাত্র দ্বিতীয় কোনো চিন্তা ভাবনা নিতেই হবে না, তুমি আমার এই ভিডিওতেই কিন্তু ওভারঅল ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোকে ইজিলি সলভ করতে পারবে। কারণ এটা মাথায় রাখবে, বারবার পড়ার থেকে যদি দুবার শোনা হয় বা একবার শোনা হয়, তাহলে কিন্তু তাতে বেশি পরিমাণে মনে থাকে। যেটা আমরা দেখেছি যে দ্রুত পঠন এর তুলনায় দীর্ঘক্ষণ ধরে যদি কেউ শোনে কোনো টপিককে, তাহলে তার কিন্তু দীর্ঘক্ষণ মনে থাকে, অনেকক্ষণ তুমি মনে রাখতে পারবে বিষয়টাকে। তাই অবশ্যই ভিডিওটাকে দেখো প্রথম থেকে শেষ অবধি, সমস্ত টপিক তোমার জন্য একদম নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যাওয়া যাক আজকের ভিডিওতে। আজকের টপিক মানব জনন। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। আজকের আমাদের টপিক হিউম্যান রিপ্রোডাকশন, মানব জননের উপরে আজকে আমরা প্রথম এমসিকিউতে যাচ্ছি। দেখো, পড়ো, ফার্স্ট এমসিকিউ কে পড়ো। কি বলছে? বলছে সাটলি কোষ থেকে পুষ্টি লাভের পর পরিণত শুক্রাণু উৎপাদক নালিকার গহ্বরে মুক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয়। বলো, কি বলা হয়? সাটলি কোষকে আমরা কি বলি? সেবিকা কোষ, নার্স সেল বলি, যে অপরিণত শুক্রাণু মানে স্পার্মাটিডকে পুষ্টি দেয় এবং তাকে পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হতে সহায়তা করে। তো আমরা জানি অপরিণত শুক্রাণু যদি স্পার্মাটিড হয়, তাহলে পরিণত শুক্রাণু হচ্ছে স্পার্মাটোজোয়া। তো পরিণত শুক্রাণুতে রূপান্তরিত হওয়ার পরে তারপরে সে কিন্তু সাটলি কোষ থেকে মুক্ত হয়ে যেতে চায়। মানে কে? পরিণত শুক্রাণু, স্পার্মাটোজোয়া। তো আমরা এটা সবাই জানি, কিন্তু পরিণত হওয়ার পরে কেউ কখনো মায়ের কোলে থাকতে চায় না। তো সত্যিও শুক্রাণুই বা কেন থাকবে? তো শুক্রাণু যেই পরিণত হয়ে গেল, তখন সে কিন্তু এতদিন ধরে যে তাকে সেবা দিল, তার কাছ থেকে সে কিন্তু চলে যেতে চায়, অর্থাৎ সাটলি কোষ থেকে মুক্ত হতে চায়। আর পরিণতি লাভের পরে সাটলি কোষ থেকে শুক্রাণুর মুক্ত হওয়ার ঘটনাকে আমরা স্পার্মিয়েশন বলি। কি বলি তাকে? আমরা স্পার্মিয়েশন বলি। তাহলে এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এর দাগেরটা রাইট অ্যান্সার। ওকে, এই প্রথমটা হচ্ছে রাইট অ্যান্সার, এটাই সঠিক, যে শুক্রাণুর পরিণত হওয়ার পরে সাটলি কোষ থেকে মুক্ত হওয়ার ঘটনাকে স্পার্মিয়েশন বলে। ঠিক আছে, চলো এরপর আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরে গেছো সবাই। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে প্রক্রিয়ায় স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া গঠিত হয় তাকে কি বলা হয়? আচ্ছা বাবু, একটু আগেই বললাম যে স্পার্মাটিড হচ্ছে অপরিণত শুক্রাণু, তো সেটি কিন্তু পরিণত শুক্রাণু হতে চায়। প্রত্যেকেই তো পরিণত হতে চায় নাকি? তো তার জন্য পুষ্টি লাগবে, আর এই পুষ্টি কে দেয়? সাটলি কোষ দেয়। তো সাটলি কোষ যদি অপরিণত শুক্রাণু স্পার্মাটিডকে পুষ্টি দেয়, তবেই কিন্তু সেটি পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়াতে রূপান্তরিত হতে পারে। তো সেই প্রসেসকে বলা হয় স্পারমিওজেনেসিস। কি বলা হয় তাকে? স্পারমিওজেনেসিস। এবং এটা বলে রাখি, স্পারমিওজেনেসিস হচ্ছে স্পার্মাটোজেনেসিসের একটি ধাপ, যে ধাপে অপরিণত শুক্রাণু পরিণত হয় সাটলি কোষ থেকে পুষ্টি নিয়ে। এই প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস। পুষ্টি লাভ করার পরে সাটলি কোষ থেকে মুক্ত হওয়ার ঘটনাকে বলা হয় স্পার্মিয়েশন। তাহলে প্রথম এবং দ্বিতীয় কোশ্চেন আশা করি বুঝতে পেরে গেছো। এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। চলো নেক্সট স্লাইডের পরবর্তী প্রশ্ন কি বলছে। পরের কোশ্চেন বলছে, শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদক নালিকার অভ্যন্তরে ভিত্তি পর্দা থেকে নালিকার কেন্দ্র পর্যন্ত বিস্তৃত দীর্ঘ বৃহৎ পিরামিড আকৃতির কোষগুলোকে কি বলা হয়? আচ্ছা, একটু চিন্তা ভাবনা করে দেখো তো, এদিকে দেখো ভালো করে। দেখো, যদি আমরা শুক্রাশয়ের মধ্যে আমরা জানি যে এটা দিয়ে একটা টেস্টিস হয়, তো আমরা জানি টেস্টিসে কি থাকে?
টেস্টিসের মধ্যে কি অবস্থান করে? শুক্রাশয়, মানে এটাকে যদি স্ক্রোটাম বলি, সরি এটাকে যদি আমরা স্ক্রোটাম বলি, তাহলে স্ক্রোটামের মধ্যে কি অবস্থান করে? দুটো টেস্টিকলস অবস্থান করে বা শুক্রাশয় অবস্থান করে। এখন ফ্যাক্ট হচ্ছে কি, এই যে শুক্রাশয়গুলো অবস্থান করছে, এইটাকে যদি আমরা একটু জুম করি বা একটু বড় করি, তাহলে দেখতে পাবো এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাশয়ের লোবিউলস থাকে। কি থাকে? লোবিউলস থাকে। আর প্রত্যেকটা লোবিউলস এর মধ্যে 3 থেকে 4টি করে সেমিনিফেরাস নালিকা অবস্থান করে। ঠিক আছে? তো এই সেমিনিফেরাস নালিকার গহ্বরের ভেতরে আমরা অনেক কোষ দেখতে পাই। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সেমিনিফেরাস নালিকা। এই প্রত্যেকটি সেমিনিফেরাস নালিকার গহ্বরের ভেতরে আমরা অনেক কোষ দেখতে পাই। তবে তার মধ্যে সবথেকে বড় পিরামিড আকৃতির যে কোষ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় সার্টলি কোষ। তো এই সেমিনিফেরাস নালিকার মধ্যে আমরা অনেক কোষ দেখতে পাবো, তবে তার মধ্যে সবথেকে বড় পিরামিড আকৃতির যে কোষগুলো দেখতে পাওয়া যায় তাকে আমরা সার্টলি কোষ বলি। ঠিক আছে? এছাড়াও কিন্তু এখানে পিরামিড আকৃতির আরো একটি কোষ দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু অনেকটা বহুভুজ আকারের হয়। তো সেই রকম কিছু কোষ দেখতে পাওয়া যায় এবং সেটি অবস্থান করে সেমিনিফেরাস নালিকার বাইরে, মানে এই মাঝখানে অবস্থান করে। তখন তাকে বলা হয় লেডিগের আন্তর্কোষ। এটা কেউ গুলিয়ে ফেলবে না। সার্টলি কোষ সবসময় মাথায় রাখবে অবস্থান করে সেমিনিফেরাস নালিকার অভ্যন্তরে, আর লেডিগের আন্তর্কোষ অবস্থান করে সেমিনিফেরাস নালিকার মানে বাইরের দিকে বা একদম ইন্টারস্টিসিয়াল রিজিয়ন। এই জন্য একে আমরা লেডিগের আন্তর্কোষ বলি। আন্তঃস্থান মানে 2 থেকে 3টি কোষের মধ্যবর্তী অঞ্চল। 2 থেকে 3টি কোষের মধ্যবর্তী অঞ্চলকে আমরা আন্তঃস্থান বলি। তো সেই ইন্টারস্টিসিয়াল রিজিয়নে কি অবস্থান করে? ইন্টারস্টিসিয়াল রিজিয়নে অবস্থান করে লেডিগের আন্তর্কোষ। আর যদি বলে সেমিনিফেরাস নালিকার অভ্যন্তরে মানে ভেতরে, তাহলে অবশ্যই সেটা কি হবে? সার্টলি কোষ। তার অ্যান্সার কি? অবশ্যই সার্টলি কোষ। শুক্রাশয় শুক্রাণু উৎপাদক নালিকার অভ্যন্তরে ভিত্তি পর্দা থেকে, এখানে ভিত্তি পর্দা কোনটা? এখানে এটি হচ্ছে ভিত্তি পর্দা। এই ভিত্তি পর্দা থেকে ভেতরের দিকে কি অবস্থান করছে? পিরামিড আকৃতির যে কোষগুলো অবস্থান করছে তাকে আমরা কি বলি? যে বলে দিয়েছে একদম দীর্ঘ বৃহৎ পিরামিড আকৃতির যে কোষ অবস্থান করে তাকে আমরা সার্টলি কোষ বলি। তাহলে 3-এর এ হচ্ছে রাইট অ্যান্সার, সার্টলি কোষ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মন দিয়ে মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো পরের প্রশ্নে যাচ্ছি। সার্টলি কোষের কাজ কি? আচ্ছা তুমিই বলো, তোমরাই বলো সার্টলি কোষের কি কাজ হতে পারে? আমি প্রথম এবং দ্বিতীয় কোশ্চেনেই কিন্তু বলে দিয়েছিলাম, আশা করি মনে আছে প্রত্যেকের। সার্টলি কোষের কাজ কি? অপরিণত শুক্রাণুকে পরিণত করা। আমরা জানি অপরিণত শুক্রাণু কোনটা? অবশ্যই স্পারমাটিড। তো তাকে পুষ্টি দিয়ে, তাকে নিউট্রিয়েন্ট দিয়ে পরিণত করার ঘটনাকে আমরা বলেছিলাম না স্পারমিওজেনেসিস। তো সেই পরিণতিটা কে দেয়? সার্টলি কোষ দেয়। এই জন্য সার্টলি কোষকে আমরা সেবিকা কোষ বা নার্স সেল বলে থাকি। তাহলে অ্যান্সার কি হবে? সার্টলি কোষের কাজ কি? সার্টলি কোষের কাজ হচ্ছে পরিণত শুক্রাণু উৎপাদন করা। ঠিক আছে? পরিণত শুক্রাণু উৎপাদন করা। ওকে। আর এখানে আমি আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। এমসিকিউ সলভ করার একটা খুব দারুণ প্রসেস রয়েছে। এমসিকিউ সলভের জন্য আমরা সবসময় কি মনে করি বলতো? সবসময় মনে করি যে কোনটা রাইট অ্যান্সার সেটাকে দেখবো, কিন্তু এটা কখনোই উচিত নয়। কারণ তুমি নিজেও জানো, আমাদের যে সেমিস্টারে যে এক্সাম আছে সামনে, তুমি নিজেও জানো, তুমি এতদিন এমসিকিউ সলভ করেছো, তুমি জানো যে এমসিকিউ কোনো কোশ্চেনের অধীনে 4টে অপশন দেওয়া থাকে। এই 4টে অপশনের মধ্যে একটা রাইট অ্যান্সার হয়, বাকি 3টে কিন্তু রং অ্যান্সার হয়। এটা আমরা জানি। তো 3টে রং অ্যান্সার, 3টে কিন্তু সমগোত্রীয়, মানে ভুল। ওটাকে খোঁজা সোজা হবে নাকি 4টের মধ্যে একটাকে খোঁজা সোজা হবে? নিশ্চয়ই 3টাকে খোঁজা সোজা হবে। এই জন্য প্রথমে ভুলকে খুঁজতে হয়। এই জন্য এমসিকিউ সলভ করার সব থেকে ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস হচ্ছে, যদি আমি জেনে থাকি তাহলে ঠিক আছে, তাহলে তো অবশ্যই বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ এটা রাইট অ্যান্সার। কিন্তু যদি আমার কাছে আননোন আসে, আমাকে কনসেপ্ট খাটিয়ে করতে হয়, তাহলে আমার প্রথম টার্গেট থাকবে ভুলগুলোকে বাঁচা। অর্থাৎ যেগুলো ভুল হবে তাকে আগে কেটে বিদায় দেওয়া, তাকে বাদ করা। তবেই কিন্তু আমি সঠিকের দিকে যেতে পারবো। এই জন্য সবসময় চেষ্টা করবে যদি আননোন এমসিকিউ আসে তো প্রথমে ভুলগুলোকে বাদ দেওয়ার। ভুল বাদ দিলেই কিন্তু তুমি সঠিকটা জানতে পেরে যাবে। ঠিক আছে? এবং তার জন্য কিন্তু খুব কনসেপ্ট লাগবে। বায়োলজিক্যাল সায়েন্স কনসেপ্টের একটা সাবজেক্ট। ঠিক আছে? একে মুখস্থ করে লব্ধ করা যায় না। তাই ভালো করে বুঝবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, একটাও এমসিকিউ আটকাবে না। কেমন? চলো এই স্লাইড আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। 4 নম্বর কোশ্চেন অবধি বুঝতে পেরে গেছো সবাই। তাহলে পরিণত শুক্রাণু উৎপাদন করার কাজই হচ্ছে সার্টলি কোষ। এই জন্য বলেছে অপরিণত শুক্রাণুকে পরিণত করে কে? সার্টলি কোষ করে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন বলছে 44 থেকে 54 বছর বয়সে স্ত্রী দেহে রজস্রাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কি বলে? আচ্ছা তুমি বলো, রজস্রাব শুরু হওয়ার ঘটনাকে কি বলা হয়? মেনার কি বলা হয়? আর রজস্রাব বন্ধ হওয়ার ঘটনাকে মেনোপজ বলে।
কি জিনিস স্যার এটা? রজস্রাব বন্ধ হচ্ছে মানে ওই স্ত্রী, মানে ওই ফিমেল বা ওই স্ত্রী প্রাণী ও কিন্তু কোনোভাবেই ডিম্বাণু উৎপাদন করতে পারবে না। কারণ ডিম্বাণু উৎপাদন করতে পারে যে সময়, সেই সময়টাকে আমরা পিউবার্টি এজ বলি, যৌন জীবনকাল বলি। আর তার সময়কাল কি? তার সময়কাল হচ্ছে না একদম 12 থেকে 13 বছর থেকে শুরু করে একদম 40 থেকে 44 বছর অবধি। সেই সময় অবধি কিন্তু ওই স্ত্রী বা ওই ফিমেল কি করতে পারে? ডিম্বাণু বা গ্যামেট কোষ বা জনন কোষ উৎপাদন করতে পারে। কিন্তু যেই সে 45 বছর পেরিয়ে যায়, তারপরে কিন্তু ধীরে ধীরে তার রজনিবৃত্তি আসতে থাকে। স্যার রজনিবৃত্তি মানে রজত চক্র বন্ধ হতে থাকে এবং ধীরে ধীরে রজস্রাব বন্ধ হয়ে যায় এবং ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াটাও কিন্তু কমে যায় এবং একটা সময় কিন্তু ডিম্বাণু উৎপাদন চিরতরে শেষ হয়ে যায়। এই প্রক্রিয়াকে আমরা মেনোপজ বলি। যেমন পজ হয় না, পজ মানে কি বলতো? পজ মানে হচ্ছে কোনো একটা ভিডিও, দেখো আমরা যখন ভিডিও দেখি তখন আমরা কি করি? পজ করি। পজ মানে কি? ওটাকে অফ করে দিলাম, মানে পজ করে দিলাম মানে ভিডিওটা আর রানিং হলো না, ভিডিওটা না স্টপ হয়ে গেল। ঠিক আছে, স্টপ হয়ে গেল। তারপরে আমি আইদার সেখান থেকে বেরিয়ে আসতে পারি, নাহলে কিছুক্ষণ আমি হোল্ড করতে পারি। বাট পজ করা মানে কিছুক্ষণের জন্য স্থগিত করে দেওয়া। এখানে কিছুক্ষণের জন্য না, এখানে লং টাইমের জন্য স্থগিত হয়ে গেল। অর্থাৎ মেনোপজ যখন হবে তারপরে কিন্তু আর ডিম্বাণু উৎপাদন হয় না। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে মেনোপজ। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে মেনোপজ। 44 থেকে 54 বছর বয়সী স্ত্রীদের ক্ষেত্রে রজস্রাব সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে আমরা কি বলি? মেনোপজ বলি। নেক্সট, পরবর্তী প্রশ্ন। শুক্রাণুর ক্যাপাসিটেশন বলতে কি বোঝায়? তুমি বলো, ক্যাপাসিটি শব্দের অর্থ কি? ক্যাপাসিটি গেইন করা মানে কি? সক্ষমতা অর্জন করা। সত্যি কথা বলতে কি, সদ্য নির্গত হওয়া শুক্রাণু যদি স্ত্রী জনননালীতে গিয়ে পৌঁছায়, তাহলে তার কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করার কোনো ক্যাপাসিটি থাকে না। এটা একদম সত্যি কথাই যে সদ্য নির্গত শুক্রাণু যেটি মানে স্ত্রী জনননালীতে পৌঁছাচ্ছে, মানে সার্ভিক্সের মধ্যে পৌঁছাচ্ছে, সেই শুক্রাণুর কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করার বিন্দুমাত্র কোনো ক্ষমতা থাকে না। তাহলে কখন সে ক্ষমতা অর্জন করে? তার জন্য একটা ছবি দেখতে হবে তোমাকে। দেখো এই ছবিটা ভালো করে বুঝতে পারছো কিনা। বুঝতে পারছো এটা কার ছবি? স্পার্মের ছবি, শুক্রাণুর ছবি। এই শুক্রাণুর ছবি, এটাকে আমরা মস্তক বলি। এই মস্তকের এই যে দেখতে পাচ্ছ না টুপির মতো দেখতে, এটাকে অ্যাক্রোজোম বলে। কি বলে একে? এই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? এই স্ট্রাকচারটাকে আমরা অ্যাক্রোজোম বলি। তো এই অ্যাক্রোজোমের মাথায়, মানে অ্যাক্রোজোমের উপরে জাস্ট একটা ঘন লেয়ার থাকে, সেটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এই ঘন লেয়ারটাকে যদি তুলে দেওয়া যায়, মানে যদি কেটে দেওয়া যায় বা যদি এটাকে দ্রবীভূত করে দেওয়া যায়, তাহলে অ্যাক্রোজোমের ভেতর থেকে সমস্ত উৎসেচকগুলো বেরিয়ে চলে আসবে এবং যে উৎসেচকগুলো কিন্তু ডিম্বাণুর পর্দাকে ভেদ করে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুকে প্রবেশ করতে সহযোগিতা করবে। ক্যাপাসিটি শুক্রাণু তখনই অর্জন করতে পারবে যদি তার অ্যাক্রোজোমের উপর অবস্থিত এই গ্লাইকোপ্রোটিনের স্তরটা যদি সরে যায়। তো যাতে সরে যায় তার জন্য কিন্তু কিছু বিক্রিয়া দরকার, তাকে আমরা ক্যাপাসিটেশন রিঅ্যাকশন বলি। তো নিষেকের এই বিশেষ বিক্রিয়াকে আমরা ক্যাপাসিটেশন রিঅ্যাকশন বলি, যে ক্যাপাসিটেশন রিঅ্যাকশনের দরুন বা জন্য কোনো একটি শুক্রাণু সক্ষমতা অর্জন করে তার ডিম্বাণুকে, একই প্রজাতির ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। তাহলে এই শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করতেই চায়, তাহলে তাকে কি করতে হবে? প্রথমেই তার অ্যাক্রোজোমের উপরে যে ছোট্ট লেয়ারটা অবস্থান করছে গ্লাইকোপ্রোটিনের, সেই লেয়ারটাকে তুলে দিতে হবে। আর সেই প্রসেসকে বলা হয় ক্যাপাসিটেশন। তার কারণ যদি এই গ্লাইকোপ্রোটিনের স্তরটা যদি না ওঠে, তাহলে অ্যাক্রোজোমের ভেতর থেকে ওই অ্যাক্রোসিন বা হায়ালুরনিডেজ নামক যে উৎসেচকগুলো বেরিয়ে আসে, তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে না। কারণ এটা স্তরটা যদি থেকে যায়, তাহলে উৎসেচক বেরোবেই বা কেমন করে? ঠিক আছে, তো এই জন্যই কিন্তু এই প্রক্রিয়াকে আমরা কি বলি? ক্যাপাসিটেশন বলি। যে প্রক্রিয়ার দ্বারা কোনো একটি শুক্রাণু, সদ্য নির্গত হওয়া শুক্রাণু ক্যাপাসিটি অর্জন করতে পারে ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। ওকে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? শুক্রাণু, দেখো বলে দিয়েছে সিদ্ধকে অ্যান্সার, শুক্রাণুর মস্তকের আবরণী পর্দার পরিবর্তন ঘটিয়ে অ্যাক্রোজোম উৎসেচকগুলোকে উন্মুক্ত করা। তাহলে মস্তকের আবরণে কি রয়েছে? গ্লাইকোপ্রোটিনের স্তর রয়েছে। এটাকে অবশ্যই ভেদ্য করে, এটাকে যদি দ্রবীভূত করে দেওয়া যায়, তাহলে ভেতর থেকে অ্যাক্রোজোমাল এনজাইমগুলো কিন্তু সহজেই লিবারেট হতে পারবে বা বেরিয়ে আসতে পারবে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই কোশ্চেন বুঝতে পেরেছো? তাহলে আমরা 6 নম্বর দাগ অবধি কিন্তু কমপ্লিট করেছি, একদম ক্লিয়ারলি বুঝিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও, আমি পুনরায় আবার এটার উপরে কাজ করব। ঠিক আছে, এরপরেটাই যাচ্ছি। সাথে থাকে কর্পাস লুটিয়াম কি ক্ষরণ করে? চলো এটাকে নিয়ে একটা পরিচিতি দেওয়া যাক। কর্পাস লুটিয়াম কি জিনিস? আমরা জানি গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল অনেকেই নাম শুনেছে, প্রত্যেকেই নাম শুনেছো, যারা পড়াশোনা করেছে নাম শুনেছে।
যারা পড়াশোনা কম করেছো তারাও তারাও শুনেছো, তার কারণ 9-10 পড়াশোনা করে এসছো তোমরা। পরিণত ডিম্বথলি, হয়তো গ্রাফিয়ান ফলিকলের সঙ্গে পরিচিত নও, কিন্তু এই নামটার সঙ্গে পরিচিত, পরিণত ডিম্বথলি। দেখো, ডিম্বথলি কখনো এমনি এমনি পরিণত হয়ে যায় না। মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্র চলাকালীন এফএসএইচ বলে একটা হরমোন আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো স্যার এই এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্যই কিন্তু আদি ডিম্বথলি পরিণত হয়ে গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হয়। এই পরিণত ডিম্বথলি থেকে যখন এলএইচ হরমোনের প্রভাবে 14 নম্বর দিনের মাথায়, মেনস্ট্রুয়াল সাইকেলের 14 নম্বর দিনের মাথায় এলএইচ হরমোনের প্রভাবে যখন ডিম্বাণু বেরিয়ে যায়, তখনই কিন্তু সেই পরিণত ডিম্বথলি কর্পাস লুটিয়ামে পরিণত হয়। ঠিক আছে, কিসে পরিণত হয়? কর্পাস লুটিয়ামে পরিণত হয়। আর কর্পাস লুটিয়াম তৈরি হওয়ার পরে সেখান থেকে একটি বিশেষ হরমোন খরিত হয়, তার নাম প্রোজেস্টেরন। নাম কি তার? প্রোজেস্টেরন। তাহলে এখান থেকে কোন হরমোন খরিত হবে? কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হবে। এখানে মনে রাখবে, এখানে সিদ্ধাগের অপশনটাই ভুল দেওয়া আছে। ঠিক আছে, একদম একটু দেখে নিও, সিদ্ধাগের অপশনটা ভুল দেওয়া আছে, এটা ভুল রয়েছে, এটা মিস্টেক হয়েছে কাজের সময়। তো এটা এখানে প্রোজেস্টেরন লিখে নাও। ওকে, आंसर কি হবে? প্রোজেস্টেরন। आंसर কি হবে? সিদ্ধাগেরটা आंसर, সিদ্ধাগে আমি লিখে দিয়েছি অলরেডি, প্রোজেস্টেরন এখানে ভুল হয়েছিল, আমি ঠিক করেছি, প্রোজেস্টেরন आंसर। কেমন? এলএইচ এফএসএইচ হবে না, आंसर কি হবে? প্রোজেস্টেরন। তাহলে কর্পাস লুটিয়াম কোন হরমোন ক্ষরণ করে? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে। কত দিনের পরে? 14 দিনের পরে। মেনস্ট্রুয়াল সাইকেলে 14 নম্বর দিনের পরে, মানে 15 নম্বর বা 16 নম্বর দিন থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ শুরু হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো পরের প্রশ্নে। কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ মানে ওভুলেশন ঘটায়? একদম মন দিয়ে শুনবে, ভালো প্রশ্ন। কোন হরমোন ওভুলেশন করে? স্যার ওভুলেশন কি জিনিস? ওভুলেশন মানে ডিম্বাণুর নির্গমন বা ডিম্বাণু নিঃসরণকে ওভুলেশন বলা হয়। প্রশ্ন আসবে ডিম্বাণু কোথা থেকে নিঃসরণ হয়? স্যার ডিম্বাণু গ্রাফিয়ান ফলিকল থেকে নিঃসরণ হয়। গ্রাফিয়ান ফলিকল মানে পরিণত ডিম্বথলি, যার মধ্যে ডিম্বাণু উৎপাদন হয়। আর আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌন চক্রের একটা নির্দিষ্ট দিন, আর সেই দিনের নাম হচ্ছে 14 ডে, 14 নম্বর দিন। 14 নম্বর দিনের মাথায় এলএইচ বলে একটি হরমোন আসে, আর এই এলএইচ হরমোনের প্রভাবে ডিম্বাণু কি হয়ে যায়? নিঃসরণ হয়ে যায়। এই প্রসেসকে আমরা ওভুলেশন বলি। তাহলে বলো, কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? অবশ্যই এলএইচ। কোথা থেকে আসে? সবাই জানো কিন্তু, একে এলএইচ বলে। পুরুষের ক্ষেত্রে একে আইসিএসএইচ বলা হয়, ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বলে, কারণ এটি পুরুষের ক্ষেত্রে লেডিকের অন্তর্কোষকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সহযোগিতা করে। তো এখানে কিন্তু আর টেস্টোস্টেরন হবে না, এখানে কিন্তু গ্রাফিয়ান ফলিকল তৈরি করার চেষ্টা করবে এবং সেখান থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি করার চেষ্টা করবে। তো এর आंसर কি হবে? অবশ্যই এলএইচ। তাহলে এলএইচ এর কাজ কি? অগ্র পিটুইটারি থেকে আগত এই হরমোন গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুকে নিঃসরণ করানোর মাধ্যমে গ্রাফিয়ান ফলিকলকে কর্পাস লুটিয়ামে কনভার্ট করে দেয়। তাহলে এলএইচ এর কাজ কি? ওভুলেশন করা, ডিম্বাণুকে নিঃসরণ করা 14 নম্বর দিনের মাথায় মেনস্ট্রুয়াল সাইকেলে। বুঝতে পেরে গেছো আশা করি? 8 দাগের কোশ্চেন ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, 7, 8 কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যাচ্ছি আমরা 9 নম্বর কোশ্চেনে। চলো পরের কোশ্চেন। বলছি দেখো, সন্তান প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে কোন হরমোন? আচ্ছা, সন্তান প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করবে কোন হরমোন? আগে বলো, প্রসবে সহযোগিতা করে কোন কোন হরমোন? স্যার প্রসবে সহযোগিতা করে দুটি হরমোন, তার মধ্যে একটি হচ্ছে অক্সিটোসিন আর একটি হচ্ছে রিল্যাক্সিন। এদের মধ্যে অক্সিটোসিনের কাজ হচ্ছে জরায়ুকে সংকোচন করা, আর রিল্যাক্সিনের কাজ হচ্ছে সার্ভিক্সকে প্রসারণ করা, যাতে বেবি সহজে বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। কারণ আমরা জানি যে মায়ের না প্রচুর পেন হয় ওই সময়, মানে গর্ভবতী মায়ের প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয়, তার কারণ সার্ভিক্সের যে ক্যানেল ওটা অনেকটাই কিন্তু ন্যারো বা সরু, আর বেবির প্রথমে মাথা নির্গত হয়, আর মাথার স্ট্রাকচার হচ্ছে আমাদের বডির সব থেকে বড় স্ট্রাকচার। এই জন্য দেখবে আমরা যখন সাঁতার কাটা শিখি তখন মাথা প্রথমে ডুবে যেতে চায়, কারণ মাথা প্রচুর ভারী হয়, আকারে অনেক বড় হয়। তো সেই মাথা যখন প্রথমে নির্গত হবে প্রসবকালীন সময়ে, তখন প্রচুর পরিমাণে পেন হয়, যন্ত্রণা হয়, কারণ সার্ভাইকাল ক্যানেলটা অনেকটা সরু হয়। ওই জন্য রিল্যাক্সিন বলে একটা হরমোন আসে, ও কি করে না সার্ভিক্সটাকে টেনে ধরে, মানে প্রসারিত করে, যাতে বেবির মাথা সামনের দিকে বেরিয়ে আসতে পারে। আর অন্যদিকে অক্সিটোসিন হরমোন কি করে? জরায়ুকে সংকোচন করে বেবিটাকে নিচের দিকে নিয়ে আসানোর চেষ্টা করে, সার্ভিক্সের কাছে নিয়ে আসানোর চেষ্টা করে। তাহলে বলো, জরায়ুর সংকোচনে সহযোগিতা করে যে হরমোন তার নাম হচ্ছে অক্সিটোসিন, যা প্রসবে সহযোগিতা করে। অন্যদিকে রিল্যাক্সিন নামক হরমোনটা কিন্তু সার্ভিক্সের প্রসারণের মাধ্যমে প্রসবে সহযোগিতা করে। দুটো হরমোনই কিন্তু প্রসবে সহযোগিতা করে, একজন সংকোচন করে জরায়ুকে, আর একজন সার্ভিক্সকে প্রসারণ করার মাধ্যমে। তাহলে এখানে आंसर কি হবে? সন্তান প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে কোন হরমোন? অবশ্যই आंसर হবে কোনটি? অক্সিটোসিন।
একদম নিশ্চিন্তে। অ্যান্সার কোনটি হবে? অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন হরমোন জরায়ুর সংকোচনের মাধ্যমে বেবিকে প্রসব করতে সহযোগিতা করে। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্ত্রী দেহে কোথায় নিষেক সম্পন্ন হয়? আচ্ছা, স্ত্রী দেহে কোথায় নিষেক সম্পন্ন হবে? একটা ছবিতে আসা যাক। একদম ভালো একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি ড্র করছি, দেখো। বুঝতে পারছো এটা কিসের ছবি বলো? দ্য ইমেজ অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে আমরা অনেক অনেক কিছু এঁকেছি, পুরোটাই এঁকে দিয়েছি। এই দুটি হচ্ছে ডিম্বাশয়, এটি হচ্ছে জরায়ু, আর এদিকে যে নালী দেখতে পাচ্ছ না, দুটো নালী, এটাকে ফ্যালোপিয়ান টিউব বলে, ডিম্ব নালী বলে। আর মাথায় রাখবে এই ডিম্ব নালীর একটি বিশেষ জায়গা আমরা এখানে ড্র করছি, এই যে বিশেষ দুটো জায়গা দেখালাম, এই দুটো জায়গাকে আমপুলা বলে। কি বলে একে? আমপুলা বলে। ওকে, ডিম্ব নালীর এই বিশেষ জায়গাকে আমরা কি বলি? আমপুলা বলি। এই দুটো জায়গা দেখিয়েছিলাম, এই দুটো জায়গায় কি বলা হয়? এই দুটো জায়গাকে অ্যাম্পুলা বলা হয়। ঠিক আছে, তো তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা বলে যে জায়গাটা দেখিয়েছি, দুটো জায়গায়, এটাও অ্যাম্পুলা, এটাও অ্যাম্পুলা। তো দুটো জায়গায় যে দেখিয়েছি আমরা, এই অ্যাম্পুলা, ডিম্বনালীর এই অ্যাম্পুলাতেই কিন্তু নিষেক সম্পন্ন হয়। তাহলে শুক্রাণু ডিম্বাণুর মিলনকে আমরা কি বলি? নিষেক বলি, অ্যাম্ফিমিক্সিস বলি। তো সেই অ্যাম্ফিমিক্সিস বা নিষেক কোথায় সম্পন্ন হবে? ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউবের এক বিশেষ জায়গায়, যার নাম আমপুলা। তাহলে অ্যান্সার কি এখানে? ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো? ফ্যালোপিয়ান নালীর কোন অংশে? ফ্যালোপিয়ান নালীর আমপুলা অংশে নিষেক সম্পন্ন। ঠিক আছে, 10 এর দাগের অ্যান্সার তাহলে এ, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশে। বুঝতে পেরেছো? চলো এবারে পরেরটায় যাচ্ছি। চলো 11 দাগের কোশ্চেন। ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো প্রশ্ন। দেখো, অ্যাক্রোজোম বিক্রিয়ার বিভিন্ন ধাপগুলি দিয়ে দিয়েছে এখানে তোমাকে, এবং তোমাকে বলেছে যে ক্রম সাজাতে হবে, মানে পরপর কি হয় নিষেকের এই রিঅ্যাকশনে। অ্যাক্রোজোম নামক যে রিঅ্যাকশনটা দিয়েছে, এই রিঅ্যাকশনে পরপর কোন কোন ঘটনা ঘটে। আচ্ছা, প্রথমে কোন ঘটনা ঘটবে? দেখো, প্রথমে কোন ঘটনা ঘটে দেখো। সাপোজই ধরে নিই আমি যে এটা হচ্ছে একটি ডিম্বাণু। আমি সাপোজ ধরে নিলাম যে এটা হচ্ছে একটি ডিম্বাণু। আচ্ছা, ডিম্বাণুর কিন্তু অনেকগুলো লেয়ার আছে, এটা বুঝতে হবে ভালো করে। ডিম্বাণুর একদম বাইরে যে লেয়ার থাকে সেটা কোনো একটা ফুলের পাপড়ির মতো দেখতে, ঠিক আছে? ওটাকে বলা হয় করোনা রেডিয়াটা। কি বলা হয় একে? করোনা রেডিয়াটা। এরপরে একটা স্তর থাকে, এই যে স্তরটা দেখতে পাচ্ছ, এই স্তরটাকে বলা হয় জোনা পেলুসিটা। কি বলে একে? জোনা পেলুসিটা। তাহলে চলো এটাকে কি বলা হয়? করোনা রেডিয়াটা। ঠিক আছে, এর পরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে লেয়ারটা, এটাকে বলা হয় জোনা পেলুসিটা। এর পরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এই যে পরের লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা বলা হয় ভাইটেলাইন পর্দা। কি বলা হয় একে? ভাইটেলাইন পর্দা। ভাইটেলাইন পর্দা। তারপরে আরো একটা লেয়ার দেখতে পাওয়া যায়, কেমন? তাকে বলা হয় ডিম্বাণুর প্লাজমা পর্দা, যাকে আরেক কথায় বলা হয় উলেমা। ডিম্বাণুর প্লাজমা পর্দা, যাকে আরেক কথা আমরা কি বলি? উলেমা। আর তার ভেতরে অবস্থান করে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস অবস্থান করে। এটা হচ্ছে ডিম্বাণু নিউক্লিয়াস, আর ভেতরে যে সাইটোপ্লাজম থাকে তাকে বলা হয় উপ্লাজম। কি বলা হয় তাকে? উপ্লাজম। ওকে, এটা ডিম্বাণুর গঠন, ভালো করে বুঝবে। বাইরের দিকে করোনা রেডিয়াটা, তারপরে জোনা পেলুসিটা, তারপরে হচ্ছে ভাইটেলাইন পর্দা, তারপরে অবস্থান করছে কোনটি? উলেমা। একদম ভেতরে অবস্থান করছে উপ্লাজম এবং নিউক্লিয়াস, ডিম্বাণু নিউক্লিয়াস। এবারে সাপোজ তুমি ধরে নাও যে এখানে কি প্রবেশ করতে চাইছে। আমি সাপোজ ধরে নিলাম এখানে প্রবেশ করতে চাইছে কে? না, এখানে প্রবেশ করতে চাইছে, তুমি সাপোজ ধরে নাও যেখানে প্রবেশ করতে চাইছে শুক্রাণু। তুমি সাপোজ ধরে নাও শুক্রাণু প্রবেশ করতে চাইছে, তুমি ধরো স্পার্ম। তো স্পার্ম প্রবেশ করতে চাইছে। স্পার্ম যদি প্রবেশ করতে চায় তাহলে প্রথমে কাকে ধ্বংস করবে? প্রথমে করোনা রেডিয়াটার কোষের স্তরকে গলিয়ে দিবে। তাহলে একদম বাইরে কে রয়েছে?
করোনা রেডিয়েটর কোষের স্তর রয়েছে, দেখে নাও। তাহলে করোনা রেডিয়েটর কোষের স্তরটাকে কি করতে হবে? বিনষ্ট করতে হবে, মানে নষ্ট করতে হবে। আমি সাপোজ ধরলাম করোনা রেডিয়েটর কোষের স্তরকে নষ্ট করে দিলাম, চলো নষ্ট হয়ে গেছে। তাহলে স্পার্ম এখন কত দূর অবধি চলে গেছে? স্পার্ম এখন চলে গেছে কত দূর অবধি? জোনা পেলুসিডা অবধি চলে গেছে। তাহলে স্পার্ম কত দূর চলে গেছে? জোনা পেলুসিডা অবধি। তাহলে এবার তুমি এখানে বলে দাও, এখানে যতগুলো পয়েন্ট আছে কোন পয়েন্টটা আমি প্রথমে বললাম যেটা সেটার সঙ্গে মিল আছে। দেখো প্রথমে আমি কি বলেছি? করোনা রেডিয়েটর কোষ স্তরকে গলিয়ে দিবে। কোথায় রয়েছে? এখানে, এই যে রয়েছে, 2 নম্বর পয়েন্টে রয়েছে। এটাই হচ্ছে প্রথম এক। শুক্রাণুর অ্যাক্রোজোমে অবস্থিত হায়ালুরনিডেজ উৎসেচক দ্বারা করোনা রেডিয়েটর স্তরের বিনষ্টকরণ। একদমই তাই। আমি আগে বলেছিলাম না, শুক্রাণুর অ্যাক্রোজোম থেকে উৎসেচক বেরিয়ে আসে, আর এই উৎসেচকের আমরা দুটো নাম বলেছিলাম, যাদেরকে স্পার্ম লাইসিন বলা হয়। আর এই দুটো উৎসেচক হচ্ছে হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। এদের মধ্যে হায়ালুরনিডেজ কি করে না, এই করোনা রেডিয়েটর কোষের স্তরকে কি করে দেয়? গলিয়ে দেয়, দিয়ে অলরেডি জোনা পেলুসিডাতে যায়। আর জোনা পেলুসিডাতে যাওয়ার পরে ওখানে একটা রিসেপ্টর থাকে, গ্রাহক থাকে, তার নাম ZP3 গ্রাহক, জোনা পেলুসিডা 3 গ্রাহক। যে গ্রাহক কি করে? ওই নির্দিষ্ট প্রজাতির শুক্রাণু কিনা সেটাকে যাচাই করে। তারপরে তাকে বলে যে কোনো অসুবিধা নেই, তুমি তো একই প্রজাতির শুক্রাণু, তুমি অবশ্যই ভেতরে প্রবেশ করতে পারো। ঠিক আছে, চলো এরপরে কি করবে? এরপরে শুক্রাণুর মস্তক থেকে, মানে সেই অ্যাক্রোজোম থেকে আরো একটা উৎসেচক বেরোবে, তার নাম অ্যাক্রোসিন। এই অ্যাক্রোসিন কাকে গলিয়ে দিবে? জোনা পেলুসিডার গাত্রকে গলিয়ে দিবে। তাহলে আমি ধরে নিলাম জোনা পেলুসিডার গাত্রকে এখন কি করে দিয়েছে? গলিয়ে দিয়েছে। তাহলে জোনা পেলুসিডার গাত্রকে যদি গলিয়ে দেয়, তাহলে শুক্রাণু কোথায় প্রবেশ করে গেছে? একদম জোনা পেলুসিডা থেকে ভেতরে প্রবেশ করছে। মানে এবার কাকে ভেদ করবে বুঝতে পারছো? ভাইটালাইন পর্দাকে ভেদ করবে। কাকে ভেদ করবে? ভাইটালাইন পর্দাকে ভেদ করবে। চলো এর পরের পয়েন্ট কোথায় আছে? প্রথম এটা তো 1 নম্বর হয়ে গেছে। আমরা তারপরে কি বলেছি? জোনা পেলুসিডাকে গলাবে। আচ্ছা, জোনা পেলুসিডাকে গলিয়ে দিবে। এই যে শুক্রাণু কার সংস্পর্শে আসবে? জোনা পেলুসিডার সংস্পর্শে আসবে। একদম 2 নম্বর এটা, জোনা পেলুসিডার সংস্পর্শে আসবে, দিয়ে তারপরে জোনা পেলুসিডাকে কি করবে না, অ্যাক্রোসিন নামক উৎসেচকের সহযোগিতায় ধ্বংস করে দিবে, দিলে সে ভেতরের দিকে প্রবেশ করতে পারবে। চলো তারপরে কি হবে? জোনা পেলুসিডার স্তরকে নষ্ট করে দেওয়ার পরে, জোনা পেলুসিডার স্তরকে নষ্ট করে দেওয়ার পরে তারপরে কি হবে না, 5 নম্বরে এই যে এটা হচ্ছে 3, জোনা পেলুসিডার স্তরের বিদীর্ণকরণ। বিদীর্ণকরণ মানে ভেঙে দেওয়া। তাহলে জোনা পেলুসিডার স্তরকে কি করছে? নষ্ট করে দিচ্ছে। এটা ছিল প্রথম স্তর করোনা রেডিয়েটা, তারপরে ছিল এটা কি? জোনা পেলুসিডা। তাহলে জোনা পেলুসিডার স্তরকে কি করে দিল? নষ্ট করে দিল। জোনা পেলুসিডার স্তরকে নষ্ট করে দেওয়ার পরে কি হবে? বলেছে কি? ভাইটালাইন পর্দা চলে এসেছে। আর আমরা জানি জোনা পেলুসিডা এবং ভাইটালাইন পর্দার মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে তাকে আমরা বলি পেরিভাইটালাইন স্পেস। আর এই পেরিভাইটালাইন স্পেসকে ক্রস করেই কিন্তু শুক্রাণু কোথায় যাবে? ভাইটালাইন পর্দার কাছে যাবে। চলো এরপরে 4 নম্বরে কিন্তু এটা পেরিভাইটালাইন স্তরে শুক্রাণুর মস্তকের অনুপ্রবেশ। তো শুক্রাণুর মাথা কোথায় প্রবেশ করলো? পেরিভাইটালাইন স্পেস বা পেরিভাইটালাইন স্তরে প্রবেশ করেছে। তারপরে কি হবে? তারপরেই হয়ে যাবে কোনটা? এই যে এটা, এটা হচ্ছে 5 নম্বর, গৌণ পরডিম্বাণুর সাইটোপ্লাজমে শুক্রাণুর প্রবেশ। তাহলে আমরা যে এতক্ষণ ধরে ছবিটা এঁকেছি এটা কিন্তু অ্যাকচুয়াল ডিম্বাণু নয়, এটি হচ্ছে গৌণ পরডিম্বাণু। এটি গৌণ পরডিম্বাণু। কেন এটি ডিম্বাণু নয় সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমরা বলে দিব। তাহলে অবশ্যই কিন্তু এটা জেনে রাখো যে এটা হচ্ছে গৌণ পরডিম্বাণু। প্রপারলি এটাকে আমরা ডিম্বাণু বলতে পারি না। তো এই গৌণ পরডিম্বাণুর সাইটোপ্লাজম কোনটা? এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে এখন কে প্রবেশ করবে? শুক্রাণুর মস্তক থেকে নির্গত নিউক্লিয়াস প্রবেশ করবে। এটা মাথায় রাখবে, শুক্রাণু কিন্তু পুরোটা কখনোই ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে না, কেবলমাত্র তার কাকে প্রবেশ করায়? নিউক্লিয়াসকে প্রবেশ করায়, হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে প্রবেশ করায়। দিলেই সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস ডিম্বাণুর নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। ঠিক আছে, যেখান থেকে মরুলা বলে একটি দশা তৈরি হয়, দেন ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা হতে হতে ধীরে ধীরে ভ্রূণে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে প্রসিডিউর। বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কি হবে বলো? এখানে অ্যানসার কি হবে? প্রথমে কোনটা হবে? একে কি আসছে? 2, তারপরে 2 নম্বরে কি আছে? 3, তারপরে 3 নম্বরে কি আছে? 5, 4 নম্বরে কি আছে? 4 এ আছে কোনটা? 1, আর 5 এ আছে কোনটা? 4। 2, 3, 5, 1, 4 কোথায় আছে দেখো? 2, 3, 5, 1, 4 এই যে একদম মিলে গেছে। এটাই অ্যানসার, 2, 3, 5, 1, 4। একটু দেখে নিও, আমি বুঝিয়ে দিলাম, তুমি দরকার পড়লে আরো একবার ভিডিওটাকে টেনে দেখবে। ঠিক আছে, দিলে আশা করি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো এর পরেরটাই চলে যাচ্ছি, গর্ভাবস্থার সময়কাল। এটা তো অ্যানসার ছিল অবশ্যই।
গর্ভাবস্থার সময়কাল। আচ্ছা, গর্ভাবস্থার সময়কাল কত? বাবু গর্ভাবস্থার সময়কাল কত হবে? 9 মাস 10 দিন। এটা আমরা জানি। 9 মাস 10 দিন মানে কত দিন হচ্ছে? 270 দিন, 280 দিন, সরি 9×3 = 27, 270 280 দিন। আচ্ছা 280 দিন মানে নিয়ার অ্যাবাউট কতগুলো সপ্তাহ হয়ে যাবে? 280 দিন মানে কত সপ্তাহ হয়ে যাবে? 280 দিন মানে কত সপ্তাহ? প্রায় 37 সপ্তাহ, প্রায় 36 থেকে 37 সপ্তাহ। তাহলে এখানে কিন্তু 36 সপ্তাহ দেওয়া নেই, তোমাকে এখানে অ্যাপ্রক্সিমেট ধরতে হবে এবং সেটা হবে 40 সপ্তাহ। তাহলে গর্ভাবস্থার সময়কাল কত হবে? 40 সপ্তাহ। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেট, মানে এর থেকে বেশি হয় না, এর থেকে কম হয়, বেশি হয় না, তবে 40 সপ্তাহ হচ্ছে একদম সব থেকে মানে যদি বেশি ধরাই হয় তাহলে সেটা হচ্ছে 40 সপ্তাহ, এবং এটাই রাইট অ্যান্সার, এটাই সব মানে একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে গর্ভাবস্থার সময়কাল কত? 40 সপ্তাহ। ওকে, 40 উইকস। বুঝতে পারা গেছে? 11 এবং 12 দাগের কোশ্চেনকে যাচ্ছি পরেরটাই। 13 দাগের কোশ্চেন, গর্ভাবস্থায় ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে সংযোগ রক্ষাকারী ভ্রূণকলা এবং মাতৃকলার সমন্বয়ে গঠিত অস্থায়ী গঠনকে কি বলে? বলি শোনো, আমাদের শরীরে যত অন্তঃক্ষরা গ্রন্থি আছে না, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে তো অনেক অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, তবে তাদের মধ্যে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে প্লাসেন্টা। তাদের মধ্যে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে প্লাসেন্টা, এবং সেটা কিন্তু ফিমেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে গর্ভবতী নারীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। প্রেগন্যান্সি কালীন সময়ে আমরা দেখতে পাই যে মাতৃকলা এবং ভ্রূণকলা দ্বারা গঠিত একটি বিশেষ গঠন, যা কিন্তু ভ্রূণকে প্রোটেকশন দেয়, মানে বাচ্চাকে প্রোটেকশন দেয়, মায়ের খাবারকে বাচ্চার মধ্যে প্রেরণ করতে সহযোগিতা করে, বাচ্চার থেকে বর্জ্য পদার্থকে বাইরে বের করতে সহযোগিতা করে। তার নাম প্লাসেন্টা, যাকে আরেক কথায় অমরা বলা হয়। ঠিক আছে, যাকে আরেক কথা অমরা বলে। তো গর্ভাবস্থায় ভ্রূণ এবং মাতৃকলার মাতৃদেহের সঙ্গে সংযোগ রক্ষাকারী যে ভ্রূণকলা মাতৃকলার দ্বারা গঠিত অস্থায়ী গঠন, তার নাম অমরা বা প্লাসেন্টা, যা কি করে? মা এবং বাচ্চার মধ্যে একটি সংযোগ রক্ষা করে এবং পুষ্টি দ্রব্য বর্জ্য পদার্থ আদান প্রদান করতে সহযোগিতা করে। ঠিক আছে, চল পরের প্রশ্নে যাচ্ছি। সন্তান প্রসবের পর মায়ের স্তনগ্রন্থি থেকে 2 থেকে 3 দিন ধরে যে গাঢ় আঠালো হলুদ বর্ণের অ্যান্টিবডি এবং প্রোটিন সমন্বিত তরল পদার্থ গঠিত হয়, তাকে কি বলে? তাকে কলোস্ট্রাম বলে। কি বলে তাকে? কলোস্ট্রাম বলে। কলোস্ট্রাম কি জিনিস? কলোস্ট্রাম হচ্ছে মা বাচ্চা প্রসব করার পরে, অর্থাৎ বাচ্চা প্রসবের পর টানা 2 থেকে 3 দিন ধরে, মানে বাচ্চা প্রসবের 2 থেকে 3 দিন পর নয়, বাচ্চা প্রসবের পর থেকেই টানা 2 থেকে 3 দিন ধরে মায়ের স্তন গ্রন্থি থেকে ঈষৎ হলুদ বর্ণের আঠালো হরিদ্রাবক, মানে হলুদ বর্ণের IgA ইমিউনোগ্লোবিউলিন A, মানে IgA নামক এক বিশেষ অ্যান্টিবডি সমৃদ্ধ একটি তরল খরিত হয়। আর এই তরলের নাম হচ্ছে কলোস্ট্রাম, যেটা খাওয়া অত্যন্ত প্রয়োজন বাচ্চার জন্য। বাচ্চার ইমিউনিটি মানে অনাক্রম্যতা বৃদ্ধি করতে সহযোগিতা করে এবং সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহযোগিতা করে, মানে কনস্টিপেশন, বাচ্চার মল ত্যাগটা যাতে মানে ইজিলি হয় বা সহজভাবে হয় তাতেও সহযোগিতা করে। তাই কলোস্ট্রাম যদি কোনো বাচ্চা না পায় তাহলে সেই বাচ্চার অনাক্রম্যতা দুর্বল হয়ে পড়ে এবং সেই সঙ্গে বাচ্চার কিন্তু র্যাপিড কনস্টিপেশন হয়, মানে কোষ্ঠকাঠিন্য হয়, সহজে কিন্তু মলত্যাগ করতে পারে না। ঠিক আছে, চলো পরের টপিকে যাচ্ছি। 15 দাগের কোশ্চেন, ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়? বলো, ভ্রূণ কোন দশায় জরায়ুর গাত্রে রোপিত হয়? ব্লাস্টুলা দশায়। কোন দশায়? ব্লাস্টুলা দশায়। আমরা বলেছিলাম যে অলরেডি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে প্রথম ডিপ্লয়েড কোষ তৈরি হয় তার নাম জাইগোট। কোথায় হচ্ছে সেটা আগেও দেখিয়েছি, ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশে। জাইগোটের পরে জাইগোটটি বিভাজিত হয় এবং সেটি প্রথম 16 থেকে 32টি কোষধারী একটি বিশেষ দশা সৃষ্টি করে, তার নাম মরুলা। মরুলার পরে 32টি থেকে প্রায় 64টি কোষধারী একটি বিশেষ ফাঁপা বলের মতো গঠন সৃষ্টি হয়, যার নাম ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা দশাতেই কিন্তু ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর, মানে এটাকে যদি আমরা জরায়ু ধরি, তো এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর কোনটা হবে? জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর, এটাকে ফ্যালোপিয়ান নালী ধরলাম, এইটা হচ্ছে সেই এন্ডোমেট্রিয়াম স্তর। এই এন্ডোমেট্রিয়াম স্তরে এই স্তরে গিয়ে কিন্তু রোপণ হয়। কার রোপণ হয় এন্ডোমেট্রিয়াম স্তরে গিয়ে? ব্লাস্টুলা নামক এই দশাটা রোপণ হয়। তাহলে ব্লাস্টুলা নামক দশায় এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে গিয়ে রোপিত হবে ব্লাস্টুলা। ভ্রূণ এর ব্লাস্টুলা দশা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হওয়ার পরেই কিন্তু প্রেগন্যান্সি কনফার্ম হয় বা প্রেগন্যান্সি আসে। ঠিক আছে, তাহলে কোন দশা রোপিত হয়? ব্লাস্টুলা। বুঝতে পারলে 15 দাগে? চলো এবারে 16 দাগে যাই। প্রদত্ত কোনটি, বানান ভুল আছে, ঠিক আছে, সিলি মিস্টেক হয়েছে, একটু মেনে নিও।
প্রদত্ত কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি হিসেবে কাজ করে? স্যার ম্যাটারনাল অ্যান্টিবডি মানে যে অ্যান্টিবডি মায়ের দেহ থেকে প্লাসেন্টার দ্বারা বাচ্চার মধ্যে যায়, যে অ্যান্টিবডি মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার মধ্যে যায়, এবং সেটা কিন্তু একটাই, এবং সেটা হচ্ছে আইজিজি। ইমিউনোগ্লোবিউলিন জি হচ্ছে ওয়ান এন্ড অনলি অ্যান্টিবডি যেটা কিন্তু মায়ের দেহ থেকে বাচ্চার মধ্যে থ্রু দা প্লাসেন্টা অমরার দ্বারা যেতে পারে। তো এই জন্য অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে আইজিজি। সি দ্য রাইট অ্যান্সার আইজিজি। প্রদত্ত এই অ্যান্টিবডি কিন্তু ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত, যেটা মায়ের দেহ থেকে বাচ্চার মধ্যে থ্রু দা প্লাসেন্টা অমরার দ্বারা স্থানান্তর হয়। বুঝতে পেরেছো আশা করি? পরেরটাই যাচ্ছি। 17 দাগের কোশ্চেন, এপিডি ডাইমিসের কাজ কি? ইম্পর্টেন্ট কোশ্চেন। এপিডি ডাইমিসের কাজ কি? আচ্ছা দেখো এপিডি ডাইমিসের কি কাজ? এপিডি ডাইমিসের কাজ দেখে নাও। 17 দাগের কোশ্চেন দিয়েছে, এপিডি ডাইমিসের কাজ কি? এপিডি ডাইমিস কোথায় অবস্থান করে আগে বলো? এপিডি ডাইমিস অবস্থান করে শুক্রাশয়ের উপরে। শুক্রাশয়ের উপরে যে একটা নলাকার গঠন থাকে, যার মধ্যে শুক্রাণু সাময়িক কিছু সময়ের জন্য সঞ্চিত থাকে এবং পুষ্টি লাভ করে, তাকে আমরা এপিডি ডাইমিস বলি। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ওই স্থানে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে, নাকি এপিডি ডাইমিসে গঠিত পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, যৌন মিলন করে শুক্রাণুগুলোকে ভাস ডিফারেন্সে প্রেরণ করে? একদম সবগুলো অ্যান্সার। কি করে অ্যান্সার হচ্ছে সবগুলো? দেখো এখানে ছবি এঁকে দেখাচ্ছি তোমাকে। এটা হচ্ছে টেস্টিস। এই টেস্টিস যখন, এই টেস্টিসের উপরে একটা বিশেষ থলি আছে, দেখো থলিটা ছবি এঁকেছি আমরা, এটাকে এপিডি ডাইমিস বলে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে আমরা বলছি এপিডি ডাইমিস। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা শুক্রাশয়। আর এইটাকে বলছি আমরা শুক্রনালী, যেটাকে ভাস ডিফারেন্স বলা হয়। কি বলে আমরা? ভাস ডিফারেন্স। বাবু শুক্রাণু কোথায় তৈরি হয়? এখানে শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু কোথায় তৈরি হচ্ছে? শুক্রাশয়ে। শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়ে কোথায় যায়? এপিডি ডাইমিসে যায়। এইখানে গিয়ে শুক্রাণু সাময়িক সময় জমা থাকে এবং এখান থেকে পুষ্টি লাভ করে। তারপরে শুক্রাণু কোথায় যায়? শুক্রাণু এপিডি ডাইমিস থেকে কোথায় যাবে? এই নালীতে চলে যাবে। এই নালীটা ধীরে ধীরে উপরের দিকে যাবে এবং সেটি সেমিনাল ভেসিকেল বলে একটা থলিতে উন্মুক্ত হবে। তাহলে এখানে কতগুলো কথা বলেছে দেখো। প্রথম বলেছে এপিডি ডাইমিস থেকে গঠিত পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে। আরে আগে তো শুক্রাণু যাক, তো শুক্রাণু শুক্রাশয় থেকে কোথায় যাবে? এপিডি ডাইমিসে যাবে। তো গেল, সে পয়েন্টটা নিচেই বলে দিয়েছে যে ওই স্থানে শুক্রাণুগুলি সাময়িক সময়ে সঞ্চিত থাকে। তাহলে টেস্টিস থেকে বা শুক্রাশয় থেকে শুক্রাণু এপিডি ডাইমিসে যাওয়ার পরে সঞ্চিত থাকে এবং সঞ্চিত থেকে কি করে? সেখান থেকে পুষ্টি লাভ করে, যেটা প্রথম পয়েন্টে বলেছে। এপিডি ডাইমিস থেকে গঠিত পদার্থ শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, এটা একদম সঠিক। তাহলে প্রথম অপশন রাইট। দ্বিতীয় অপশন বুঝতেই পারলে, সাময়িক সময়ে শুক্রাণু কোথায় জমা থাকে? এপিডি ডাইমিসে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্ট যেটা বলেছে, যৌন মিলনকালে শুক্রাণুগুলোকে ভাস ডিফারেন্সে প্রেরণ করে। ভাস ডিফারেন্স মানে কি বলেছি? শুক্রনালী, যেটা এপিডি ডাইমিসের পরে অবস্থান করছে যে নালীটা। তাহলে এপিডি ডাইমিস থেকে শুক্রাণু কোথায় যাবে? এই ভাস ডিফারেন্সের মধ্যে যাবে। এই তিনটেই অপশন রাইট। তার অ্যান্সার কি হবে? সবগুলি। বুঝতে না পারলে আবার কমেন্টে জানাবে। আশা করি বুঝতে পেরেছো। প্রোস্টেট গ্রন্থির কাজ কি? প্রোস্টেট গ্রন্থির কাজ কি? প্রোস্টেট গ্রন্থি কোথায় অবস্থান করে? পুরুষের ক্ষেত্রে এটা আনুষঙ্গিক গ্রন্থির ন্যায় কাজ করে। প্রোস্টেট গ্রন্থি জনন গ্রন্থি হিসেবে কাজ করে এবং এটি কিন্তু কি করে? এটি শুক্রস্থলনকে সহজ করে, মূত্র জনননালীকে পিচ্ছিল করে, শুক্রস্থলনকে সহজ করে। তো অ্যান্সার কি হবে? শুক্রাণুর সচলতা, স্থায়িত্ব বৃদ্ধি করা, অপরিণত শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করা, টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা, নাকি শুক্রাণু উৎপাদন করা? শুক্রাণুর সচলতা, এটাই রাইট অ্যান্সার। শুক্রাণুর সচলতা এবং স্থায়িত্বকে বৃদ্ধি করা। তো শুক্রাণু খুব গতিশীল হয় বা স্থায়িত্ব লাভ করে মূত্র জনননালীর মধ্য দিয়ে, কার ক্ষরণের দ্বারা? প্রোস্টেট গ্রন্থির ক্ষরণের দ্বারা। তাহলে প্রোস্টেট গ্রন্থির ক্ষরণের মাধ্যমেই কিন্তু শুক্রস্থলন সহজ হয়, শুক্রাণু ইজিলি জনননালী দিয়ে পাস করতে পারে এবং পেনাইল থেকে বাইরে বেরোতে পারে, ইজিলি লিকেজ হতে পারে সিমেন বা বীর্যের দ্বারা। তো তাহলে শুক্রস্থলনকে সোজা করে বা সহজ করে যে বিশেষ গ্রন্থি, তার নাম প্রোস্টেট গ্রন্থি, যেটি শুক্রাণুর সচলতাকে বৃদ্ধি করে এবং শুক্রস্থলনকে ইজি করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা এই 20 দাগ অবধি কমপ্লিট করবো। ঠিক আছে,
আর 20 পর থেকে মানে 21 থেকে আবার আসবে, সেটা আমরা আগামী ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের ক্লাসে কিন্তু আজকে যেটা আমাদের লেকচার, আজকের ভিডিওতে কিন্তু আমি শেষ করব কি দিয়ে, 20 থেকে এই 20টা কোশ্চেন দিয়ে আমি আজকে সমাপ্ত করবো, ঠিক আছে? চলো 19 থেকে কোশ্চেন কি বলছে, কোন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়? আচ্ছা আগে বলো তো, দুগ্ধ উৎপাদন কখন হয়? দুগ্ধ উৎপাদন হয় গর্ভাবস্থা চলাকালীন সময়। গর্ভাবস্থা ছাড়া স্তনগ্রন্থি বা মেমারি গ্ল্যান্ড থাকা সত্ত্বেও কিন্তু দুগ্ধ উৎপাদন হয় না, কারণ দুগ্ধ উৎপাদনের জন্য প্রোল্যাকটিন বলে একটা হরমোন লাগে, যে হরমোন কিন্তু গর্ভাবস্থায় সব থেকে বেশি পরিমাণে তৈরি হয়, আর আরো বেশি তৈরি হয় সন্তান প্রসবের পরে। সন্তান প্রসবের পরে আরো বেশি পরিমাণে তৈরি হয় প্রোল্যাকটিন, দিলে দুগ্ধ উৎপাদন আরো বেড়ে যায়। কিন্তু দুগ্ধ উৎপাদন হচ্ছে কার জন্য? বেবির জন্য। তো বেবি কিন্তু অলরেডি প্রসব করার পরেই সেই দুগ্ধ নিঃসরণ শুরু হয়। অর্থাৎ কখনোই বেবি প্রসবের আগে, সন্তান প্রসবের আগে দুগ্ধ কখনো নিঃসরণ হবে না। সন্তান প্রসবের পরেই দুগ্ধ নিঃসরণ হয় যে বিশেষ হরমোনের জন্য, তার নাম অক্সিটোসিন। এটা অনেকে গুলিয়ে ফেলে। দুগ্ধ উৎপাদনের জন্য কাজ করে যে বিশেষ হরমোন তার নাম প্রোল্যাকটিন, আর দুগ্ধ নিঃসরণের জন্য সহযোগিতা করে যে হরমোন তার নাম অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিনের কাজ হচ্ছে দুগ্ধকে নিঃসরণ করা, আর প্রোল্যাকটিনের কাজ হচ্ছে দুগ্ধকে উৎপাদন করা। তো আমাকে কি বলেছে? আমাকে বলেছে কোন হরমোনের প্রভাবে দুগ্ধ ক্ষরণ হয়, মানে দুগ্ধ নিঃসরণ হয়। অ্যান্সার কি হবে? অবশ্যই অক্সিটোসিন। অ্যান্সার কি হবে? অক্সিটোসিন। তাহলে কোন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয় বা দুগ্ধ নিঃসরণ হয়? তো অ্যান্সার কি হবে? অক্সিটোসিন। ওকে, বুঝতে পেরেছো? চলো এবার 20 দাগে, মাতৃদুগ্ধে উপস্থিত কোন অ্যান্টিবডি জীবাণু সংক্রমণের হাত থেকে সদ্যজাত শিশুকে রক্ষা করে? বলো, বলেছিলাম একটু আগে কলোস্ট্রামকে নিয়ে। কলোস্ট্রাম থেকে কোন অ্যান্টিবডি খরিত হয়? আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। তাহলে মাতৃদুগ্ধে অবস্থিত ইমিউনোগ্লোবিউলিন এ, আইজিএ, ডি দাগে রাইট অ্যান্সার। এই আইজিএ অ্যান্টিবডি যেটা কলোস্ট্রামে অবস্থান করে, যেটা কিন্তু বাচ্চাকে অনাক্রম্যতা বৃদ্ধি করে এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই জন্য বলেছিলাম না, কলোস্ট্রাম খুব প্রয়োজন, বাচ্চার খাওয়া অত্যন্ত প্রয়োজন, মাতৃর প্রথম দুগ্ধ যাকে কলোস্ট্রাম বলা হয়। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে ফ্যালোপিয়ান নালীর কাজ কি? ফ্যালোপিয়ান নালীর কাজে আমাদের এখানে 4টে অপশান দিয়েছে। দেখো, প্রথম অপশান দিয়েছে ডিম্বাণু পরিবহন করা, দ্বিতীয় অপশান মিউকাস ক্ষরণের মাধ্যমে যোনিপথকে পিচ্ছিল রাখা, তৃতীয় অপশান বিভিন্ন যৌন হরমোন ক্ষরণ করা, এবং চতুর্থ অপশান দিয়েছে ভ্রূণকে ধারণ করা। দেখো এদের মধ্যে অবশ্যই অ্যান্সার হবে কি? ডিম্বাণুকে পরিবহন করা। কারণ তুমি জানো ভালোভাবে যে এখানে যদি আমরা বলে দিই যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে জরায়ু, তাহলে জরায়ুর এই অংশটাকে আমরা কি বলি? যে দুটো নালী আমরা দেখতে পাচ্ছি দুদিকে, এটাকে আমরা বলি ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালী। আর এই অংশটাকে আমরা কি বলি? বলি। মানে হচ্ছে গর্ভ। আর এইখানে কি অবস্থান করছে? এইখানে দুদিকে দুটো ডিম্বাশয় অবস্থান করছে। তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু কোথায় প্রবেশ করবে? অবশ্যই ফ্যালোপিয়ান নালীর মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ ডিম্বাশয়, এটাকে যদি আমরা ডিম্বাশয় বলি, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণু প্রবেশ করবে কোথায়? যে বিশেষ নালীর মধ্যে, তাকে আমরা ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান নালী বলি। তাহলে এটা হচ্ছে ফ্যালোপিয়ান নালী, আর এটা হচ্ছে মানে যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা জরায়ু বলে থাকি। এটার মধ্যেই আমরা 9 মাস 10 দিন, প্রায় একদম 36 থেকে 40 সপ্তাহ কিন্তু মায়ের মধ্যে আমরা এই অংশেই অবস্থান করছিলাম, ঠিক আছে? প্রেগনেন্সি কন্ডিশনে বা গর্ভাবস্থাকালীন সময়ে। তো এটাকে আমরা ফ্যালোপিয়ান নালী বলি, আর এটার কাজ হচ্ছে কি? ডিম্বাণুকে পরিবহন করা, এবং সেই সঙ্গে ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলা অংশে, এই অংশটাকে অ্যাম্পুলা অংশ বলা হয়, এই অ্যাম্পুলা অংশে ডিম্বাণুর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় শুক্রাণুর দ্বারা, তো ফার্টিলাইজেশন হয় আর কি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলে দিয়েছে যেটা, তাহলে আশা করি বুঝতে পারা যাচ্ছে যে 4টা অপশানের মধ্যে এখানে রাইট কোনটা হবে? এখানে সঠিক হচ্ছে ডিম্বাণু পরিবহন করা। তাহলে ফ্যালোপিয়ান নালীর প্রধান কাজ ডিম্বাণুকে ট্রান্সপোর্ট করা বা ডিম্বাণুকে পরিবহন করা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন বলেছে একটোপিক প্রেগনেন্সি বলতে বোঝায়। আচ্ছা আগে বলো একটোপিক প্রেগনেন্সি কী জিনিস? আগে আমাদেরকে এটা বুঝতে হবে ভালো করে যে একটোপিক প্রেগনেন্সি কাকে বলে। দেখো আমরা জানি প্রেগনেন্সির সময় যখন রোপণ হয়, মানে ইমপ্ল্যান্টেশন হয়, তখন অ্যাকচুয়াল কোথায় ইমপ্ল্যান্টেশন হয়? জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ইমপ্ল্যান্টেশন হয়। তো জরায়ুর যেটা অন্তঃস্তর, মানে যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলছি, তো সেখানে ইমপ্ল্যান্ট হয়। এন্ডোমেট্রিয়াম স্তর এখানে কোনটা? এইটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্তর। এই অংশটাকে আমরা এন্ডোমেট্রিয়াম স্তর বলি, এটাকে আমরা মায়োমেট্রিয়াম বলি, আর এটাকে আমরা পেরিমেট্রিয়াম বলি। তো এটাকে এন্ডোমেট্রিয়াম স্তর বলা হয়। আর অ্যাকচুয়ালি ভ্রূণ কিন্তু এই এন্ডোমেট্রিয়াম স্তরেই কিন্তু কি হয়ে যায় না রোপিত হয়ে যায়। ভ্রূণ এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় ব্লাস্টুলা দশাতে।
তবেই কিন্তু আমরা তাকে স্বাভাবিক গর্ভাবস্থা বলতে পারি। কারণ বেবিটা তো বড় হবে, আর বেবির একটা ওজন রয়েছে, একটা ওয়েট রয়েছে, তার একটা আকৃতি রয়েছে, তো তাকে তো একটা স্পেস দিতে হবে না, একটা জায়গা দিতে হবে, যার জন্য জরায়ুর এই এন্ডোমেট্রিয়াম স্তরে গর্ভের মধ্যে ভ্রূণ বড় হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো নর্মাল প্রেগনেন্সি। এবারে প্রশ্ন হচ্ছে একটোপিক প্রেগনেন্সি কাকে বলে? স্যার, একটোপিক প্রেগনেন্সি মানে অস্বাভাবিক ভ্রূণের রোপণ। ভ্রূণের যদি অস্বাভাবিক রোপণ হয় তখন তাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। প্রশ্ন, অস্বাভাবিক রোপণ কোথায় হবে? এটা তো স্বাভাবিক রোপণ। অস্বাভাবিক রোপণ হবে জরায়ু ছাড়া ভিন্ন কোনো জায়গায়। সাপোজ আমি ধরে নিলাম ডিম্বনালীতে রোপণ হয়ে গেল, এটাকে আমরা ডিম্বনালী বলছি বা ফ্যালোপিয়ান টিউব বলছি এটাকে আমরা। তো এটাকে আমরা ডিম্বনালী বলছি বা ফ্যালোপিয়ান টিউব বলছি। আমি সাপোজ ধরলাম এই ফ্যালোপিয়ান টিউবে রোপণ হয়ে গেল, হয়ে যেতেই পারে। তখন কি সেই ভ্রূণটা অ্যাডাল্টে কনভার্ট হতে পারবে? পরিণত সুস্থ একটা শিশুতে রূপান্তরিত হতে পারবে? সম্ভব নয়, কখনই রূপান্তরিত হতে পারবে না। তার কারণ কি না, তার কারণ হচ্ছে এটাই যে ডিম্বনালীর মধ্যে সেই এনাফ স্পেস থাকে না, এবং ডিম্বনালীর মধ্যে কিন্তু সেই এনভায়রনমেন্ট সে পাবে না, যে পরিবেশ সে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে পাবে, পুষ্টি থেকে শুরু করে তার প্রপার এনভায়রনমেন্ট পরিবেশ, যেখানে একটা ভ্রূণ শিশুতে রূপান্তরিত হতে পারে, সেই এনভায়রনমেন্ট কিন্তু কোনোভাবেই সেই পরিবেশ ফ্যালোপিয়ান নালী বা জরায়ু ছাড়া অন্য কোনো জায়গায় দিতে পারবে না। সুতরাং এখান থেকে আমরা এটাই জানলাম যে একটোপিক প্রেগনেন্সি হচ্ছে ওই প্রেগনেন্সি যেখানে ভ্রূণের ব্লাস্টুলা দশা জরায়ু ব্যতীত অন্য কোনো জায়গায় রোপিত হচ্ছে, আর সেটা মেবি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। এই ধরনের অস্বাভাবিক প্রেগনেন্সিকে বা অস্বাভাবিক গর্ভাবস্থাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কী হবে? জরায়ু ব্যতীত স্ত্রী জননতন্ত্রের অন্যত্র ভ্রূণের রোপণ, একদমই তাই, ডি দাগেরটা রাইট অ্যান্সার। তো জরায়ু ছাড়া ভ্রূণের রোপণ হচ্ছে কোথায়? ভিন্ন কোনো জায়গায়। জরায়ু ব্যতীত ভ্রূণের অস্বাভাবিক রোপণ হবে ভিন্ন কোনো জায়গায়, আর দ্যাট মে বি ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী। বোঝা গেছে আশা করি। যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন। চলো, ক্রিপ্ট অর্কাইডিজম। ক্রিপ্ট অর্কাইডিজম কী জিনিস? হোয়াট ইজ ক্রিপ্ট অর্কাইডিজম? দেখো, ক্রিপ্ট অর্কাইডিজম এটা নিয়ে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটা প্রথমে বুঝতে হবে আমাদেরকে। প্রথমত, আমরা যখন মায়ের মধ্যে ছিলাম প্রসবের আগে, মানে মা লেবার দেওয়ার আগে বা প্রসব করার আগে আমরা যখন মায়ের মধ্যে ছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা ম্যামালসের ক্ষেত্রে, বিশেষ করে যারা কি হয় না, যারা ইউথেরিয়া হয়, ইউথেরিয়ানসদের ক্ষেত্রে বিশেষ করে, মানুষের ক্ষেত্রে বিশেষ করে, প্রাইমেটসদের ক্ষেত্রে বিশেষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু দুটি শুক্রাশয় বাচ্চার একদম অ্যাবডোমেনে অবস্থান করতো, মানে উদরে অবস্থান করতো। তো শুক্রাশয় দুটি কিন্তু অবস্থান করছে কোথায়? আমাদের উদর গহ্বরে অবস্থান করছে, মানে পেটে অবস্থান করছে। কখন? প্রসব করার আগে। কিন্তু ঠিক মানে প্রসবের প্রায় কিছু উইকস আগে বা কয়েক সপ্তাহ আগেই কি হয় না, অ্যাবডোমেন থেকে বা উদর থেকে দুটো শুক্রাশয় ইঙ্গুইনাল ক্যানেল বলে একটি বিশেষ ক্যানেলের দ্বারা আমাদের স্ক্রোটামে চলে আসে, মানে শুক্রাশয়ের যে থলি, সেই থলির মধ্যে অবস্থান করে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি দুটি শুক্রাশয় না আসে তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলবো? তখন সেই কন্ডিশনকে আমরা ক্রিপ্ট অর্কাইডিজম বলবো। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের ক্ষেত্রে কিন্তু, মানুষের ক্ষেত্রে বিশেষ করে, পুরুষের ক্ষেত্রে শুক্রাশয় কখনোই কিন্তু দেহের ভেতরে অবস্থান করে না, শুক্রাশয় সর্বদা দেহের বাইরে অবস্থান করে। যে ক্ষেত্রে আমরা দেখেছি স্ত্রীদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাশয় দেহের ভেতরে অবস্থান করে, কিন্তু শুক্রাশয় দেহের বাইরে অবস্থান করে। কেন না, তার কারণ শুক্রাণু উৎপাদন করার জন্য আমাদের দেহের ভেতরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু শুক্রাণু উৎপাদন হবে না। শুক্রাণু কিন্তু আমাদের দেহের তাপমাত্রা থেকে নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কম তাপমাত্রায় তৈরি হয়, আর সেটা হচ্ছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর আমাদের বডি তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি। যার জন্য কিন্তু শুক্রাণু তৈরি হওয়ার জন্য 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ রুম টেম্পারেচার, ঘরের তাপমাত্রার প্রয়োজন। আর সেই কারণবশত কিন্তু দুটি শুক্রাশয় উদর গহ্বর থেকে ইঙ্গুইনাল ক্যানেলের দ্বারা আমাদের দেহের বাইরে স্ক্রোটাম নামক যে বিশেষ থলি রয়েছে, যেটা পেনিসের বেসে অবস্থান করে বা লিঙ্গের বেসে অবস্থান করে, ওখানে কিন্তু নেমে চলে আসে দুটি শুক্রাশয়, যে ক্যানেলের দ্বারা, সেই ক্যানেলের নাম ইঙ্গুইনাল ক্যানেল। আর যদি না নেমে আসে তখন সেই কন্ডিশনকে আমরা ক্রিপ্ট অর্কাইডিজম বলি। আবার এমনও কন্ডিশন হয় যে সময় দুটো শুক্রাশয়ের পরিবর্তে একটা শুক্রাশয় দেহের বাইরে এসছে, মানে স্ক্রোটাম থলির মধ্যে চলে এসছে, কিন্তু আরেকটা শুক্রাশয় আমাদের দেহের গহ্বরের ভেতরে, মানে আমাদের উদর গহ্বরের ভেতরে থেকে গেছে। এমনও কন্ডিশন হয় যে ক্ষেত্রে দুটি শুক্রাশয়ের মধ্যে একটি স্ক্রোটাম থলির মধ্যে এসছে, আরেকটা শুক্রাশয় আমাদের দেহের ভেতরে অর্থাৎ উদর গহ্বরে থেকে গেছে। সেই কন্ডিশনকে আমরা বলি মনো অর্কাইডিজম।
তো এখানে বলেছে ক্রিপ্ট অর্গানিজম কাকে বলে, তাহলে বুঝতেই পারছো ক্রিপ্ট অর্গানিজম মানে একটি বা দুটি শুক্রাশয়ের কোনোটাই কিন্তু স্ক্রোটাম থলিতে নেমে আসেনি। যদি একটি না নামে তখন তাকে মনো অর্গানিজম বলে, আর যদি দুটোর মধ্যে দুটোই যদি না নামে মানে উদর গহ্বরে থেকে যায় তখন সেই কন্ডিশনকে আমরা কি বলি, তখন সেই কন্ডিশনকে আমরা ক্রিপ্ট অর্গানিজম বলি। কি বলি তখন সেই কন্ডিশনকে আমরা ক্রিপ্ট অর্গানিজম বলি। তাহলে এখানে অ্যান্সার কি হবে, একটি বা দুটি শুক্রাশয়ের কোনোটাই কিন্তু কোথায় নামেনি, স্ক্রোটাম থলিতে নামতে পারেনি। সুতরাং বি দাগেরটা রাইট অ্যান্সার। বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? চলো পরের প্রশ্নে যাচ্ছি আমরা। বার্থোলিন গ্রন্থি কোন জননতন্ত্রের বৈশিষ্ট্য? বাবু এখানে একটা মানে জাস্ট বেসিক জিনিস যেটা বলছি প্রথমে, পুরুষের ক্ষেত্রে আমরা জানি মূত্র জনন নালীকে পিচ্ছিল করার প্রয়োজনীয়তা থাকে শুক্রস্থলনের সময়, মানে সিমেন যখন বাইরে বেরোয় দেহের বাইরে তখন মূত্র জনন নালী পিচ্ছিল হওয়ার একটা জায়গা থাকে, মানে পিচ্ছিল থাকতেই হবে মূত্র জনন নালীকে, লুব্রিকেটিং কন্ডিশনে থাকতেই হবে, তবেই কিন্তু সিমেন বাইরে লিকেজ হবে। তো তার জন্য কিন্তু আমাদের পুংজননতন্ত্রে একটি বিশেষ গ্রন্থি আছে যার নাম হচ্ছে কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, যেটা অবস্থান করে, যেটা মূত্র জনন নালীকে পিচ্ছিল করতে সহযোগিতা করে। তো স্ত্রীদের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ভ্যাজাইনার ঠিক একদম ওপেনিংয়ের কাছেই কিন্তু মটর দানার মতো দেখতে দুটি বিশেষ গ্রন্থি থাকে যার নাম বার্থোলিনের গ্রন্থি, যে গ্রন্থি কিন্তু পুরুষের ক্ষেত্রে কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি যে কাজ করে ঠিক সেম টু সেম একই ধরনের কাজ করে কিন্তু বার্থোলিনের গ্রন্থি স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে, এবং তার প্রধান কাজ হচ্ছে সার্ভিক্সকে যোনিপথকে পিচ্ছিল করা বা ভ্যাজাইনাকে পিচ্ছিল করাই হচ্ছে বার্থোলিনের গ্রন্থির প্রধান কাজ। তো বার্থোলিনের গ্রন্থি কোন জননতন্ত্রের বৈশিষ্ট্য? বুঝতেই পারছো স্ত্রী জননতন্ত্রের বৈশিষ্ট্য, যেটা পুং জননতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে কাউপার গ্রন্থি বা বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, সেটা স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে হচ্ছে বার্থোলিনের গ্রন্থি। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। স্পারমাটোজেনেসিস। স্যার হোয়াট ইজ স্পারমাটোজেনেসিস? আগে বুঝে নিই ভালো করে স্পারমাটোজেনেসিস কি। স্পারমাটোজেনেসিস, স্পার্ম মানে শুক্রাণু, জেনেসিস মানে কি উৎপাদন করা। তো শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস বলি। ইজ ইট ক্লিয়ার? তাহলে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে আমরা স্পারমাটোজেনেসিস বলছি যে প্রক্রিয়ায় শুক্রাণুর মাতৃকোষ, মানে যাকে আমরা স্পারমাটোগোনিয়া বলি, স্পারমাটোগোনিয়া নামক শুক্রাণুর মাতৃকোষ মিওসিস নামক এক বিশেষ হ্রাস বিভাজন প্রক্রিয়ার দ্বারা চারটি শুক্রাণু উৎপাদন করে, সেই প্রক্রিয়াকে আমরা কি বলি? স্পারমাটোজেনেসিস। দেখো এখানে অ্যান্সার পেয়ে গেছো আশা করি। স্পারমাটোজেনেসিস হলো শুক্রাশয়ের ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ থেকে পরিণত হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করা। শুক্রাশয়ের ডিপ্লয়েড মাতৃকোষ থেকে পরিণত হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন করা। কতগুলো হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপাদন হবে? চারটি হ্যাপ্লয়েড শুক্রাণু উৎপন্ন হবে। আর ডিপ্লয়েড শুক্রাণু মাতৃকোষ কটা থাকবে? একটি। তাহলে একটি থেকে যদি চারটি উৎপন্ন হয় আর সেই একটি হচ্ছে 2n, আর যে চারটি উৎপন্ন হলো সেটা হচ্ছে n মানে হ্যাপ্লয়েড, তখন সেই কোষ বিভাজনকে আমরা কি বলি? তখন সেই কোষ বিভাজনকে আমরা বলে থাকি মিওসিস। কি বলি সেই কোষ বিভাজনকে আমরা? মিওসিস কোষ বিভাজন বলি, যে কোষ বিভাজনের দ্বারা একটি ডিপ্লয়েড কোষ থেকে অর্ধসংখ্যক ক্রোমোজোম দ্বারা বিশ্লিষ্ট হয়ে, মাতৃকোষের অর্ধসংখ্যক ক্রোমোজোম দ্বারা বিশ্লিষ্ট হয়ে চারটি অপত্য কোষ উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড অপত্য কোষ উৎপন্ন হয়, তাকে মিওসিস বলি। তো স্পারমাটোজেনেসিস তাহলে কোন ধরনের কোষ বিভাজনের উপরে নির্ভরশীল? মিওসিস বা হ্রাস বিভাজনের উপর নির্ভরশীল। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছ? যাচ্ছি আমরা পরের প্রশ্নে। বলছে স্ত্রী দেহে ডিম্বাশয়ে ডিপ্লয়েড ডিম্বাণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে কি বলে? আগের কোশ্চেন কিন্তু তেমনই প্রশ্ন ছিল একটি, পরের প্রশ্ন দিয়েছে দেখো ঠিক একই গোত্রের প্রশ্ন দিয়েছে। আগেরটাই কি পড়াশোনা করেছি আমরা? শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া স্পারমাটোজেনেসিস। দেখো পরেরটাই দিয়েছে উজেনেসিস। উজেনেসিস মানে যে প্রক্রিয়ায় ডিম্বাণু মাতৃকোষ মানে উগোনিয়া সেখান থেকে মিওসিস কোষ বিভাজনের দ্বারা ডিম্বাণু উৎপাদন হয়, তাকে আমরা উজেনেসিস বলি। পার্থক্য কি জানো? স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ উৎপাদন হয়, আর উজেনেসিস প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ উৎপন্ন হয়, কিন্তু চারটা ডিম্বাণু হয় না। এদের মধ্যে মাত্র একটাই সক্রিয় ডিম্বাণুতে রূপান্তরিত হয়, আর বাকি তিনটেকে পোলার বডি বলে। কি বলে? পোলার বডি, যাকে নিষ্ক্রিয় কোষ বলা যেতে পারে। নিষ্ক্রিয় হ্যাপ্লয়েড কোষ বা নিষ্ক্রিয় হ্যাপ্লয়েড কোষ, যেটাকে আমরা পোলার বডি বলছি, যা তৈরি হয় উজেনেসিস প্রক্রিয়ায় স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের সময়। তো ডিম্বাণু মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে একটি মাত্র সক্রিয় ডিম্বাণু উৎপাদন হয়, আর চারটির মধ্যে বাকি তিনটি পোলার বডি বা নিষ্ক্রিয় কোষ হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে? এই প্রক্রিয়াকে আমরা কি বলি? উজেনেসিস বলি। তো অ্যান্সার কি? অবশ্যই 26-এর দাগের এ হচ্ছে রাইট অ্যান্সার, উজেনেসিস। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? যাচ্ছি আমরা পরের কোশ্চেনে। চলো
শুক্রাশয় থেকে খরিত প্রধান হরমোনটির নাম কি? বাবু, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? শুক্রাশয়ে পিটুইটারি থেকে একটি নির্দিষ্ট হরমোন আছে, তার নাম কিন্তু LH, যাকে ICSH বলা হয়, ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটি কি করে? আমাদের শুক্রাশয়ের যে লেডিগের আন্তর্কোষ আছে তাকে উদ্দীপ্ত করে এবং সেখান থেকে একটি বিশেষ পুং যৌন হরমোন ক্ষরণে সহযোগিতা করে, আর তার নাম অ্যান্ড্রোজেন, যাকে আরেক কথায় টেস্টোস্টেরন বলা হয়। তো টেস্টোস্টেরন নামক এই বিশেষ যৌন হরমোন খরিত হয় কোথা থেকে? শুক্রাশয় থেকে খরিত হয়। তাহলে অ্যান্সার কি হবে? অবশ্যই টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কামিং ফ্রম দ্য লেডিক সেল অফ দ্য টেস্টিস under influence of ICSH or interstitial cell of stimulating hormone. ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের সহযোগিতায় কি তৈরি হবে? টেস্টোস্টেরন তৈরি হবে শুক্রাশয়ের লেডিগের কোষকে উদ্দীপ্ত করার মাধ্যমে। তাহলে টেস্টোস্টেরন কিন্তু কোথা থেকে তৈরি হয়? শুক্রাশয়ের লেডিক কোষ থেকে। চলো এখানে তাহলে এটা বলে দেওয়া যাক যে টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে শুক্রাশয়ের কোন কোষ থেকে? লেডিক কোষ থেকে। ওকে, শুক্রাশয়ের লেডিক কোষ থেকে কোন হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন হরমোন খরিত হয়। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? পরবর্তী প্রশ্নে যাচ্ছি আমরা। ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে? দেখো, স্ত্রীদের ক্ষেত্রে দুটো যৌন হরমোন আছে, তার মধ্যে একটিকে বলা হয় ইস্ট্রোজেন, আর একটিকে বলা হয় প্রোজেস্টেরন, যেটা তাদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে উৎপাদন শুরু হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্রের দ্বারা। আমার কোশ্চেন হচ্ছে এখন ডিম্বাশয় থেকে তাহলে আমরা জেনে নিলাম যে মোট দু ধরনের হরমোন খরিত হয়, তার মধ্যে একটি হচ্ছে ইস্ট্রোজেন আর একটি হচ্ছে প্রোজেস্টেরন। এছাড়াও কিন্তু ইনহিবিন বলে একটা হরমোন খরিত হয়। ওকে, সেটা আমরা জাস্ট পরে বলবো, যদি কোনো কোশ্চেন পাই এই আমরা সিনারিওতে যদি পরপর যদি কোনো কোশ্চেন পাই তাহলে অবশ্যই সেটাকে নিয়ে কথা হবে। ঠিক আছে, ইনহিবিন কিন্তু পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই খরিত হয়। ঠিক আছে, সেটা নিয়ে কথা হবে পরে। তবে এখানে ইস্ট্রোজেন নিয়ে কথা আসছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন নিয়ে। তো স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাশয় থেকে যে দুটো প্রধান হরমোন খরিত হয় তার মধ্যে একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটি হচ্ছে প্রোজেস্টেরন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে ডিম্বাশয়ের আবার দুটি ভিন্ন গঠন আছে। ডিম্বাশয়ের দুটি ভিন্ন গঠন আছে, যে দুটি ভিন্ন গঠন থেকে দুটি ভিন্ন হরমোন খরিত হয়। এদের মধ্যে ডিম্বাশয়ের যে গ্রাফিয়ান ফলিকল থাকে, মানে যেটাকে আমরা কি বলি? ডিম্বথলি বলি, পরিণত ডিম্বথলি, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। আর কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণু নিঃসরণ হয়ে যাওয়ার পরে সেটি কর্পাস লুটিয়ামে পরিণত হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্রের 14 থেকে 15 নম্বর দিনের মাথায়, এবং ওই কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। আমাকে এখানে বলেছে ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হয়। বাবু, ইস্ট্রোজেন কোথা থেকে খরিত হবে? অবশ্যই গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হবে, কারণ আমি বলেছি প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়? প্রোজেস্টেরন খরিত হয় কর্পাস লুটিয়াম থেকে। আর ইস্ট্রোজেন খরিত হয় কোথা থেকে? অবশ্যই গ্রাফিয়ান ফলিকল, যাকে বাংলায় কি বলা হয়? বলো, বাংলায় বলা হয় একে কি? বাংলায় বলা হয় পরিণত ডিম্বথলি। ওকে, বাংলায় কি বলা হয় একে? পরিণত ডিম্বথলি। বুঝতে পারা গেছে আশা করি। যাচ্ছি আমরা পরের প্রশ্নে। রজতচক্র শুরু হওয়ার পরে যে সময়ে ডিম্বাণু নিঃসরণ ঘটে এবং গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেটি হলো, আগে বলো রজতচক্রের কত দিনের সাইকেল? 28 দিনের সাইকেল। এই 28 দিনের মধ্যে ডিম্বাণু নিঃসরণ হবে 14 নম্বর দিনের মাথায়। তাহলে গর্ভসঞ্চারের সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কোন সময়? অবশ্যই 14 নম্বর দিনে, কারণ গর্ভসঞ্চারণের জন্য কি দরকার? নিষেক দরকার। আর নিষেকের জন্য কি দরকার? ডিম্বাণু এবং শুক্রাণুকে দরকার। তো শুক্রাণু ডিম্বাণুর মিলনকেই তো আমরা নিষেক বলি। তো ডিম্বাণু ছাড়া শুক্রাণু কাকে নিষিক্ত করবে? সুতরাং ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি থেকে কিন্তু ডিম্বাণুকে নিঃসৃত হতেই হবে, তবেই কিন্তু শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারবে। আর সেই ডিম্বাণু নিঃসরণটা হয় মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্রের 14 নম্বর দিনের মাথায় বা 14 ডেজে। ওকে, তো 14 নম্বর দিনের মাথায় একদম বলে দিয়েছে দেখো বিদ্যাগের অপশন, যে 14 নম্বর দিনের মাথায় কিন্তু কি হয় না, 14 নম্বর দিনের মাথায় আমরা কি দেখতে পাবো? ডিম্বাণু নিঃসরণ দেখতে পাবো। আর যে সময় প্রেগনেন্সি হওয়ার চান্স সব থেকে বেশি, মানে এই ডেটে যদি স্পার্ম প্রেজেন্ট থাকে মানে ভ্যাজানাল ট্র্যাক্টের মধ্যে বা ডিম্বনালীর মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, তাহলে প্রেগনেন্সি হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি, গর্ভাবস্থায় যাওয়ার চান্স সব থেকে হাই। পরের প্রশ্নে যাচ্ছি। রজতচক্রের সময় জরায়ুর গাত্রের কোন স্তরে চক্রাকার পরিবর্তন হয়? দেখো পরবর্তী প্রশ্ন দিয়ে দিয়েছে, রজতচক্রের সময় জরায়ুর গাত্রের কোন স্তরে চক্রাকার পরিবর্তন হয়? বলো, কোন স্তরে চক্রাকার পরিবর্তন হবে? অবশ্যই কিন্তু এন্ডোমেট্রিয়াম স্তরে চক্রাকার পরিবর্তন হয়। আমরা আগেও কিন্তু ছবি দেখিয়েছি যে অ্যাকচুয়ালি জরায়ুর কিন্তু আমরা দেখতে পাবো কি না, জরায়ুর ক্ষেত্রে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিম্বনালী আর এটা হচ্ছে জরায়ুর বডি। এই অংশে আমরা দেখতে পাবো 3টি স্তর। কটি স্তর? 3টি স্তর।
একদম বাইরের দিকে যে স্তর অবস্থান করছে তাকে বলা হয় পেরিমেট্রিয়াম, মাঝখানে যে স্তরটা অবস্থান করছে তাকে বলা হয় মায়োমেট্রিয়াম, আর একদম ভেতরে যে স্তর অবস্থান করছে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। দেখো একদম বাইরের দিকে অবস্থান করছে পেরিমেট্রিয়াম, দেন পরবর্তী যে স্তরটি অবস্থান করছে মায়োমেট্রিয়াম, একদম ভেতরে অবস্থান করছে এন্ডোমেট্রিয়াম। এদের মধ্যে চক্রাকার পরিবর্তন মানে মেনস্ট্রুয়াল সাইকেলের 28 দিন গড়ে যে পরিবর্তনটা আমরা দেখতে পাই জরায়ুর, সেই পরিবর্তন কোথায় হবে? এন্ডোমেট্রিয়াম স্তরে হবে। কারণ এই এন্ডোমেট্রিয়াম স্তরটা কিন্তু ব্লাড দিয়ে তৈরি, রক্ত দিয়ে তৈরি। আর আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেলের ফার্স্ট 1 to 5 ডেজ, 1 থেকে 5 দিন কিন্তু টানা ক্লিনিক্যাল ফেজ বলা হয়, যে দশায় কিন্তু আমরা দেখতে পাই ব্লিডিং হয় প্রচুর পরিমাণে। আর এই ব্লিডিংটা হয় কিন্তু এই এন্ডোমেট্রিয়াম স্তরের ক্ষয়ের ফলে। এন্ডোমেট্রিয়াম স্তর যত ক্ষয় হতে থাকবে, ব্লিডিংয়ের ইস্যু কিন্তু বা রক্তক্ষরণের ইস্যু কিন্তু তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো দিস ইজ কল্ড দ্য সাইক্লিক চেঞ্জ অন দ্য এন্ডোমেট্রিয়াম লেয়ার অফ ইউটেরাস। জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে আমরা কিন্তু এই সাইক্লিক চেঞ্জ বা চক্রাকার পরিবর্তন আমরা দেখতে পাই। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি? তাহলে অ্যান্সার কোনটা? রজতচক্রের কোন মানে রজতচক্রের সময় জরায়ুর গাত্রের কোন স্তরে চক্রাকার পরিবর্তন আমরা দেখতে পাই? অ্যান্সার হচ্ছে অবশ্যই এন্ডোমেট্রিয়াম। সি একটা রাইট অ্যান্সার, যেটা আমরা এখানে বললাম। এবার তোমার মধ্যে প্রশ্ন আসবে যে স্যার মায়োমেট্রিয়ামের কাজ কি? মায়োমেট্রিয়ামের কাজ হচ্ছে প্রসবের সময় সহযোগিতা করা। কারণ প্রসবের সময় জরায়ুকে সংকুচিত হতে হয়, দিলে বেবি বাইরের দিকে বেরোতে থাকে। আর জরায়ুর সংকোচনের জন্য দায়ী যে হরমোন তার নাম অক্সিটোসিন হরমোন। এই অক্সিটোসিন হরমোন মায়োমেট্রিয়ামের কী করে? সংকোচন করে আর বেবিটাকে বাইরের দিকে লিবারেট হতে সহযোগিতা করে। এই মায়োমেট্রিয়ামে মাসেল থাকে, পেশি থাকে, যে পেশি সংকোচনের মাধ্যমেই কিন্তু বেবি বাইরের দিকে বেরোতে থাকে। ঠিক আছে, তো মায়োমেট্রিয়াম কিসে সহযোগিতা করবে? প্রসবের সময় সহযোগিতা করবে। আর রজতচক্রের চক্রাকার পরিবর্তন ঘটবে কোথায়? এন্ডোমেট্রিয়ামে ঘটবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি? চলো পরেরটাই, 31 দাগের প্রশ্ন। ড্যাশ হলো শুক্রাণু থেকে খরিত একটি লাইটিক উৎসেচক। আচ্ছা, লাইটিক উৎসেচক কখন লাগে? যখন অ্যাক্রোজোম বিক্রিয়া হয়। যখন শুক্রাণু ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে চায় তখনই লাইটিক বিক্রিয়া হয়। লাইটিক মানে যে বিক্রিয়ার দ্বারা কোনো একটি পর্দাকে বা কোনো একটা আবরণকে আমরা কী করে দিচ্ছি? ডিগ্রেড করে দিচ্ছি বা ফাটিয়ে দিচ্ছি। এই প্রসেসকে আমরা কী বলি? লাইসিস বলি। আর লাইটিক উৎসেচক কোনটি? না, লাইটিক উৎসেচক হচ্ছে হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন, যেটা অবস্থান করে শুক্রাণুর মস্তকে। একটু দেখে নিই ছবি। শুক্রাণুকে দেখতে কেমন? এটি হচ্ছে শুক্রাণুর ছবি। শুক্রাণুর এই অংশটাকে আমরা কি বলি? মস্তক বলি। এই অংশটাকে মস্তক বলছি এবং এই অংশটাকে কিন্তু আমরা বলছি অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম থেকে যে দুটি বিশেষ উৎসেচক খরিত হয় তার একটির নাম হচ্ছে হায়ালুরনিডেজ এবং অন্যটির নাম হচ্ছে অ্যাক্রোসিন। তাহলে কি বললাম? একটির নাম হায়ালুরনিডেজ এবং অন্যটির নাম অ্যাক্রোসিন। এই দুজনকে স্পার্ম লাইসিন বলে। লাইসিস করা মানে ব্রেকডাউন করা। এই দুজনকে একসঙ্গে আমরা স্পার্ম লাইসিন বলি, যারা কি করে? ডিম্বাণুর পর্দাকে ভেদ করে এবং শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করে, শুক্রাণুর নিউক্লিয়াসকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করে। যারা কি করছে? শুক্রাণুর নিউক্লিয়াসকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে সহযোগিতা করছে ডিম্বাণুর সমস্ত স্তরগুলোকে ভেদ করার মাধ্যমে। দিস ইজ কল্ড দ্য স্পার্ম লাইসিন, যাদেরকে একত্রে বলা হয় হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? লাইটিক। লাইটিক মানে কি? ব্রেকডাউন করছে, ভেঙে দিচ্ছে ডিম্বাণুর পর্দাকে। হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন এখানে দেয়নি অ্যাক্রোসিন, তবে অ্যান্সার কিন্তু এখানে হবে হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। ওকে, চলো পরেরটাই। শুক্রাণুর অ্যাক্রোজোমে কি থাকে? দেখো, একটু আগেই আমরা বলেছিলাম শুক্রাণুর অ্যাক্রোজোম এই যে দেখিয়েছি, যেখানে অবস্থান করে স্পার্ম লাইসিন। আর এই স্পার্ম লাইসিনকে কি বলা হয় একত্রে? হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। তাহলে অ্যান্সার কী হবে? শুক্রাণুর অ্যাক্রোজোমে কী অবস্থান করে? হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন। বিদ দ্যাগেরটা রাইট অ্যান্সার। শুক্রাণুর অ্যাক্রোজোমে অবস্থান করে হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন অবস্থান করে। বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? শুক্রাণুর অ্যাক্রোজোমে অবস্থান করে হায়ালুরনিডেজ এবং অ্যাক্রোসিন নামক লাইটিক উৎসেচক। চলো 33 দাগের প্রশ্নে যাচ্ছি। খুব ভালো প্রশ্ন দিয়েছে। চলো, প্রশ্ন কি দিয়েছে পড়তে হবে ভালো করে, অনেক বড় প্রশ্ন। 33 থেকে প্রশ্ন বলেছে, নিষেকের সময় শুক্রাণুর মস্তক, মন দিয়ে শুনবে,
নিষেকের সময় শুক্রাণুর মস্তক ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলে পেরিভাইটালাইন স্থান থেকে ক্ষরিত পদার্থ, যেটাকে বলেছে পি, এর প্রভাবে প্লাজমা পর্দার ডিপোলারাইজেশন ঘটে। এর ফলে ডিম্বাণুর সাইটোপ্লাজম থেকে কর্টিক্যাল দানা নির্গত হয় এবং কোথায় সঞ্চিত হয়? কিউতে সঞ্চিত হয়। কর্টিক্যাল দানা নিঃসৃত উৎসেচকের প্রভাবে প্লাজমা পর্দা শক্ত ও পলিস্পার্মি প্রতিরোধী হয়ে ওঠে। এইরূপ ডিপোলারাইজড কর্টিক্যাল দানাযুক্ত শুক্রাণু অভেদ্য প্লাজমা পর্দাকে বলা হয় কি? আর। এবং ওই প্রক্রিয়াটিকে কি বলা হয়? এস। এখানে কিন্তু তোমাকে কাদেরকে শনাক্ত করতে হবে? PQRSকে শনাক্ত করতে হবে। তাহলে আগে প্রসেসটা ভালো করে বুঝতে হবে যে কি হচ্ছে। দেখো ভালো করে, অ্যাকচুয়ালি আমি ডিম্বাণুর পুরো ছবি আঁকছি না, জাস্ট ডিম্বাণুর একটা ছোট কনসেপ্ট দিচ্ছি যেখানে তুমি বিষয়টাকে ভালো করে ক্লিয়ার করতে পারবে। দেখো, সাপোজ তুমি ধরো নাও এখানে ডিম্বাণুর আমি 3টে স্তর এঁকেছি। এই স্তরটার নাম হচ্ছে জোনা পেলুসিটা বা জেটপি। এই স্তরের নাম হচ্ছে ভাইটালাইন পর্দা। এই যে স্তরটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ডিম্বাণুর মানে ডিম্বাণুর প্লাজমা পর্দা, যাকে আরেক কথায় বলা হয় উলেমা। কি বলা হয় একে? উলেমা, ডিম্বাণুর প্লাজমা পর্দা বা উলেমা। এবারে ঘটনা কি হচ্ছে না, অ্যাকচুয়ালি ডিম্বাণু সবসময় চায় যে ডিম্বাণুর মধ্যে কেবলমাত্র একটি শুক্রাণু প্রবেশ করুক, মানে একটি শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করুক। এবারে তুমি প্রশ্ন করবে যে কেন? যদি 2-3টে শুক্রাণু প্রবেশ করে যায় ডিম্বাণুর মধ্যে তাহলে অসুবিধা কী হবে? তাহলে অসুবিধা কী হবে না, বাচ্চা বা শিশু পলিপ্লয়েড হয়ে যাবে, মানে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা তখন আর কিন্তু 2n = 46 থাকবে না, তখন তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু 3n, 4n, 5n হয়ে যাবে, মানে পলিপ্লয়েডই হয়ে যাবে, ক্রোমোজোম সংখ্যা প্রচুর বেড়ে যাবে। তো সেই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক বাচ্চা হবে না, মানে স্বাভাবিক শিশু হিসেবে জন্মগ্রহণ করবে না। সবথেকে বড় ম্যাটার হচ্ছে জন্মগ্রহণ হওয়ার চান্সটাও অনেকটা কম, মানে অ্যাবর্টেড হয়ে যেতে পারে শিশু। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু ডিম্বাণু সবসময় চায় যে তার মধ্যে কটা শুক্রাণু প্রবেশ করুক? একটা শুক্রাণু প্রবেশ করুক। কারণ আমরা জানি একটা শুক্রাণুর মধ্যে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, আর সেটা হচ্ছে n = কত? 23 বা 23 মানুষের ক্ষেত্রে বলছি, আর আমরা হিউম্যান রিপ্রোডাকশন পড়ছি শুধু মানুষের ক্ষেত্রে। আর ডিম্বাণুর ক্ষেত্রে কত থাকে? n = 23, আর 23 + 23 জুড়ে গেলে কত হবে? 46। তাকে আমরা কি বলবো? 2n বলবো, মানে ডিপ্লয়েড বলবো। তাহলে আমরা তো প্রত্যেকেই ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড হতে গেলে দুটো nকে মিলতে হবে এবং দিলে 2n তৈরি হবে। আর আমাদের দেহের প্রত্যেকটা কোষেই কিন্তু 46টা করে ক্রোমোজোম আছে, কারণ পিতৃ শুক্রাণু আর মাতৃ ডিম্বাণুর মিলনের ফলেই কিন্তু n + n = 2n হয়েছে এবং 46টি করে ক্রোমোজোম অবস্থান করছে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে, শুধুমাত্র গ্যামেট কোষ ছাড়া, মানে জনন কোষ ছাড়া। পুরুষের ক্ষেত্রে শুক্রাণু মানে স্পার্ম, আর স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু মানে ওভাম। এই দুটো অংশ ছাড়াই কিন্তু প্রায় প্রত্যেকটি কোষেই কিন্তু আমরা দেখতে পাবো ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমই অবস্থান করছে। তখন ফ্যাক্ট হচ্ছে তার জন্য শুক্রাণু সবসময় মানে ডিম্বাণু সবসময় কী চায়? যে একটাই শুক্রাণু প্রবেশ করুক। কিন্তু ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য তো একটা শুক্রাণু আসে না, প্রচুর পরিমাণে শুক্রাণু আসে। তাহলে অত পরিমাণ শুক্রাণুকে কি করতে হবে? বাধা দিতে হবে, যাতে ওই শুক্রাণুগুলো ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে না পারে। আর তার জন্য কি করে সেটাই বোঝানোর জন্য কিন্তু এই টপিকটা আমি বলছি। দেখো তার জন্য কি করে, তার জন্য ধরো শুক্রাণু এসে এখানে অনেক শুক্রাণু এসে কী করছে? ওয়েট করছে, প্রচুর শুক্রাণু প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু যেই একটা শুক্রাণু অলরেডি ভেতরে প্রবেশ করে যাবে তখনই কিন্তু এই ডিম্বাণুর যে সাইটোপ্লাজম আছে এই সাইটোপ্লাজম থেকে একটা বিশেষ দানা খরিত হয়। ডিম্বাণুর সাইটোপ্লাজম থেকে একটি বিশেষ দানা খরিত হয়, আর সেই দানাকে বলা হয় কর্টিক্যাল দানা। কি দানা বলা হয় তাকে? কর্টিক্যাল দানা। দেখো কি করে খরিত হবে। প্রথমে এই যে পেরিভাইটালাইন স্পেস দেখতে পাচ্ছ তুমি জোনা পেলুসিড এবং ভাইটালাইন পর্দার মাঝে, এখান থেকে একটা বিশেষ আয়ন আসে, সেই আয়নের নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন, Ca2+ আয়ন। ওকে, ক্যালসিয়াম আয়ন। এই ক্যালসিয়াম আয়ন যখন প্রবেশ করতে থাকবে তখনই কিন্তু ডিপোলারাইজেশন শুরু হবে, আর তবেই কিন্তু ডিম্বাণুর সাইটোপ্লাজম থেকে একটি বিশেষ দানা বেরিয়ে আসবে, আর সেই দানার নাম হচ্ছে কি বলতো? সেই দানার নাম কি? সেই দানার নাম কর্টিক্যাল দানা। এই দানা কিন্তু ভাইটালাইন পর্দার কাছে বা এই ভাইটালাইন পর্দার কাছে সঞ্চিত হতে থাকবে এবং একটা বিশেষ স্তর সৃষ্টি করবে।
সেই স্তরের নাম নিষেক পর্দা। নাম কি তার? নিষেক পর্দা। তাহলে কর্টিক্যাল দানা যেটাকে আমরা বলছি, এই যে দানাগুলো, এই দানাগুলোর নাম হচ্ছে কি? কর্টিক্যাল দানা। কর্টিক্যাল দানা, এই কর্টিক্যাল দানাগুলো পেরিভাইটালিন স্পেসের কাছে জমতে থাকবে এবং জমে যে বিশেষ পর্দা তৈরি করে সেই পর্দাকে আমরা কি বলি? নিষেক পর্দা বলি। ফার্টিলাইজিং মেমব্রেন বলি তাকে আমরা, নিষেক পর্দা বলি। আচ্ছা বাবু, যদি পর্দা তৈরি হয়ে যায় তাহলে অতিরিক্ত শুক্রাণু কি সেই পর্দাকে ভেদ করে আর ভেতরে ঢুকতে পারবে? পারবে না। অর্থাৎ নিষেক পর্দা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে আর কিন্তু শুক্রাণু কোনোভাবেই কিন্তু এর ভেতরে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এখানে আমাকে যেখানে জানতে চেয়েছে, আচ্ছা এই প্রসেসকে আমরা কি বলি? এই প্রসেসকে বলি আমরা প্রিভেনশন অফ পলিস্পার্মি। মানে পলি মানে অনেক, স্পার্মি মানে শুক্রাণু, প্রিভেনশন মানে বাধা, মানে বহু শুক্রাণুকে প্রবেশ করতে বাধা দিচ্ছে যে পদ্ধতির দ্বারা। তো সেখানে কি পর্দা তৈরি হয়? নিষেক পর্দা তৈরি হয়। বিক্রিয়ার নাম কি? কর্টিক্যাল বিক্রিয়া। কোন দানার সহযোগিতায় হয়? কর্টিক্যাল দানার সহযোগিতায়। প্রথমে ডিপোলারাইজেশন করতে সহযোগিতা করেছে কে? ক্যালসিয়াম আয়ন। ক্লিয়ার কনসেপ্ট? চলো তাহলে বলে দিয়েছে নিষেকের সময় শুক্রাণুর মস্তক ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলে পেরিভাইটালাইন স্থান থেকে খরিত পি আয়নের প্রভাবে। বাবু পি আয়ন মানে পেরিভাইটালাইন স্থান থেকে কোন আয়ন ডিম্বাণুর ভেতরে প্রবেশ করেছে বলো? অবশ্যই কিন্তু Ca2+, ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন প্রবেশ করেছে। প্লাজমা পর্দার ডিপোলারাইজেশন ঘটেছে, ডিপোলারাইজড হয়ে গেছে প্লাজমা পর্দা, মানে প্লাজমা পর্দার উদ্দীপনা চলে এসছে। এর ফলে ডিম্বাণুর সাইটোপ্লাজম থেকে কর্টিক্যাল দানা নির্গত হয় এবং কিউএ সঞ্চিত হয়। বাবু এখানে কিউ মানে অবশ্যই কিউ হচ্ছে, বলে দিয়েছি আমি, পেরিভাইটালাইন স্পেস। তাহলে কিউ মানেই হচ্ছে কিন্তু পেরিভাইটালাইন স্পেস, বা যাকে আমরা কি বলতে পারি? অঞ্চল। পেরিভাইটালাইন অঞ্চলে কি হচ্ছে? জমা হচ্ছে। তাহলে কিউ কি? পেরিভাইটালাইন অঞ্চল। এবার বলছে কর্টিক্যাল দানা নিঃসৃত উৎসেচকের প্রভাবে প্লাজমা পর্দা শক্ত ও পলিস্পার্মি প্রতিরোধী হয়ে যায়। এইরূপ ডিপোলারাইজড কর্টিক্যাল দানাযুক্ত শুক্রাণুর অবেধ্য প্লাজমা পর্দাকে কি বলা হয়? আর মানে কি? বলে দিয়েছি, আর মানে নিষেক পর্দা। আর মানে নিষেক পর্দা। এই প্রক্রিয়াকে কি বলা হয়? এই প্রক্রিয়াকে বলা হয় কর্টিক্যাল বিক্রিয়া, প্রিভেনশন অফ পলিস্পার্মি। প্রক্রিয়ার নাম কি? কর্টিক্যাল বিক্রিয়া। প্রক্রিয়ার নাম কি? কর্টিক্যাল বিক্রিয়া। ওকে, একটু ভালো করে লেখা যাক। প্রক্রিয়ার নাম হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া। তাহলে বুঝতে পারলে? পি হচ্ছে ক্যালসিয়াম আয়ন, কিউ হচ্ছে পেরিভাইটালাইন স্পেস, আর হচ্ছে নিষেক পর্দা, এস হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে এর দাগেরটা রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার। এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? দেখো বুঝতে পেরেছো কিনা? এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, সোজা কিন্তু বুঝতে হবে। পরের প্রশ্ন, প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্যকারী প্রধান হরমোনটির নাম কি? আমি একটু আগেই বলেছিলাম যে জরায়ুর সংকোচনে সাহায্য করে এবং প্রসবে সহযোগিতা করে যে হরমোন, তার নাম কি? তার নাম অক্সিটোসিন। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অক্সিটোসিন। চলো পরেরটাই যাচ্ছি। ভুল বিবৃতিটি নির্বাচন করো। এদের মধ্যে কোনটি ভুল? ফলিকুলার দশায় এলএইচ ও এফএসএইচ এর পরিমাণ হ্রাস পেতে থাকে। এলএইচ লেডিক কোষ থেকে অ্যান্ড্রোজেন ক্ষরণকে উদ্দীপ্ত করে। বাবু এটা ঠিক আছে। এলএইচ অবশ্যই আমি বলেছিলাম যে আইসিএসএইচ বলা হয় পুরুষের ক্ষেত্রে একে, আর এটাকে পুরুষের ক্ষেত্রে আইসিএসএইচ বলা হয়। আর এই আইসিএসএইচ বা ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন বা লেডিকের মানে এলএইচ হরমোন যেটাকে আমরা বলছি, পুরুষের ক্ষেত্রে আইসিএসএইচ বলা হয় একে, যেটি লেডিক কোষকে উদ্দীপ্ত করে এবং সেখান থেকে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে কি? অ্যান্ড্রোজেন মানে হচ্ছে টেস্টোস্টেরন। অ্যান্ড্রোজেন মানে কি? টেস্টোস্টেরন। তো সেই টেস্টোস্টেরন ক্ষরণকে কি করে? উদ্দীপ্ত করে। তাহলে এটা রাইট অ্যান্সার। দ্বিতীয়ত বলছে এফএসএইচ সার্টোলি কোষকে উদ্দীপ্ত করে যা স্পার্মিওজেনেসিসে সাহায্য করে। এফএসএইচ সার্টোলি কোষকে উদ্দীপ্ত করে যা স্পার্মিওজেনেসিসে সাহায্য করে। আচ্ছা অবশ্যই এফএসএইচ সার্টোলি কোষকে উদ্দীপ্ত করে, তবে স্পার্মিওজেনেসিস হয়। স্পার্মিওজেনেসিস কি জিনিস? যে প্রক্রিয়ায় অপরিণত শুক্রাণু স্পার্মাটিড স্পার্মাটোজোয়াতে রূপান্তরিত হয়। তো সেখানে অবশ্যই কিন্তু সার্টোলি কোষ মানে সহযোগিতা করছে এফএসএইচ এর দ্বারা। এলএইচ ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে ডিম্বাণু নিঃসরণ করে। এটা আমরা বলেছি মেনস্ট্রুয়াল সাইকেলের 14 নম্বর দিনের মাথায় এলএইচ এর প্রভাবে গ্রাফিয়ান ফলিকল থেকে কি বেরিয়ে যায়? ডিম্বাণু বেরিয়ে যায়, যাকে আমরা ওভুলেশন বলি। তাহলে অ্যান্সার কি হবে এখানে? কোনটি ভুল বলেছে? অ্যান্সার অবশ্যই হবে কোনটি? অ্যান্সার কোনটা হবে?
ফলিকিউলার দশায় এলএইচ এফএসএইচ এর পরিমাণ হ্রাস পেতে থাকে, কখনোই হ্রাস পেতে থাকে না, বৃদ্ধি পেতে থাকে। ফলিকুলার দশা মানে ডিম্বথলি দশা, ডিম্বথলির আকৃতি বৃদ্ধি পাবে। তো ডিম্বথলির আকৃতি যদি বৃদ্ধি পেতে হয় তাহলে গোনাডোট্রপিক হরমোন লাগবে। পিটুইটারি গ্রন্থি থেকে যে বিশেষ হরমোন আসে তার নাম গোনাডোট্রপিক হরমোন, যাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটি হচ্ছে এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। তো দুটো হরমোন তো বেশি থাকতে হবে। এখানে কি বলেছে, এখানে বলেছে ফলিকুলার দশায় এলএইচ এফএসএইচ এর পরিমাণ হ্রাস পেতে থাকে, কমতে থাকে, কিন্তু কখনোই নয়, ওরা কিন্তু কি পেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এরটা। চলো পরের কোশ্চেনে যাচ্ছি, 36-এর দাগে। প্রসব উদ্দীপনার সংকেত প্রদান করে কে? বাবু প্রসব উদ্দীপনার সংকেত প্রদান করে এই দুজন, প্লাসেন্টা এবং ফিটাস। দুজনেই যখন পরিণত হয়ে যায় তখনই কিন্তু প্রসবের উদ্দীপনা চলে আসে, কারণ প্লাসেন্টা এবং ফিটাস দুটো মিলেই কিন্তু পার্চুরেশন রিফ্লেক্স দেয় বা প্রসবের রিফ্লেক্স দেয়, প্রসবের উদ্দীপনা দেয়, তবেই কিন্তু পার্চুরেশন হয় বা প্রসব হয়। তাহলে 36-এর দাগের অ্যান্সার কী হবে? অবশ্যই এর দাগে। ঠিক আছে, বুঝতে পেরেছ? 37, এইচসিজির কাজ কি? বাবু হোয়াট ইজ এইচসিজি? এইচসিজি কি? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এই হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? গর্ভবতী স্ত্রী লোকের প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে গর্ভাবস্থাকে সূচিত করা, এবং সেই সঙ্গে যদি ভ্রূণটা পুরুষ হয় তাহলে তার লিঙ্গ নির্ধারণ করতে সহযোগিতা করে। শুধু তাই নয়, গর্ভাবস্থাকালীন সময়ে ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ক্ষরণকে অব্যাহত রাখে, মানে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরণকে বাড়াতে থাকে, যাতে অ্যাবর্শন না হয়, অর্থাৎ গর্ভপাত না হয়, বেবি যেন সবসময় সুস্থ থাকে জরায়ুর মধ্যে। তাহলে অ্যান্সার কী হবে? অবশ্যই গর্ভাবস্থায় প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেনের ক্ষরণকে অব্যাহত রাখে। গর্ভাবস্থায় প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের ক্ষরণকে অব্যাহত রাখে। এখানে বুঝতে হবে কিন্তু গর্ভাবস্থায় মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, মানে জনন চক্র বন্ধ থাকে, রজত চক্র বন্ধ থাকে। রজত চক্র যদি বন্ধ থাকে তাহলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কী করে তৈরি হবে? সম্ভব নয়। কিন্তু আবার ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ছাড়া গর্ভাবস্থাকে টিকিয়ে রাখাও সম্ভব নয়, গর্ভাবস্থা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ অ্যাবর্শনে চলে যেতে পারে, গর্ভপাত হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরন থাকা একদম বাধ্যতামূলক। আর সেই মুহূর্তে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি করে কিন্তু ডিম্বাশয় নয়, সেই মুহূর্তে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি করে প্লাসেন্টা। কার সহযোগিতায়? এইচসিজির সহযোগিতায়। তো প্লাসেন্টা থেকে যে এইচসিজি হরমোন ক্ষরিত হয়, যেটা কিন্তু ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রাকে সবসময় বজায় রাখতে সহযোগিতা করে, এবং সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ক্ষরিত হয় কোথা থেকে? প্লাসেন্টা থেকে ক্ষরিত হয়। তার কারণ আমরা কি বললাম? গর্ভাবস্থাকালীন সময়ে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্র কিন্তু বন্ধ থাকে। বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? তো অ্যান্সার কোনটা হবে? অবশ্যই বিদ্যাগেরটা রাইট অ্যান্সার। 38-এর দিকে যাচ্ছি। এইচসিজি কোথা থেকে ক্ষরিত হয়? দেখো একটু আগেই বললাম আমরা যে এইচসিজি কোথা থেকে ক্ষরিত হয়? অবশ্যই মায়ের প্লাসেন্টা থেকে। মায়ের প্লাসেন্টা থেকে এইচসিজি ক্ষরিত হয়। তবে প্লাসেন্টা শুধু মায়ের অংশ দিয়ে তৈরি হয় তা নয়, প্লাসেন্টা কিন্তু দুজনের অংশ দিয়ে তৈরি হয়, মাতৃকলা এবং ভ্রূণকলা। তো মাতৃকলা এবং ভ্রূণকলা দ্বারা গঠিত যে বিশেষ অংশ তার নাম প্লাসেন্টা, যাকে আরেক কথা আমরা কি বলি বলতো? একে আমরা আরেক কথায় কি বলি? একে আমরা আরেক কথায় বলে থাকি অমরা। কি বলি আমরা একে? অমরা। ওকে, তো সেই অমরা বা প্লাসেন্টা থেকে যে বিশেষ হরমোন ক্ষরিত হয় তার নাম এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। ইজ ইট ক্লিয়ার? 39 থেকে প্রশ্নে যাচ্ছি। ভ্রূণ জরায়ুর কোন স্তরে রূপিত হয়? বাবু আমরা একটু আগেই দেখিয়েছিলাম ভ্রূণ কোথায় রূপিত হয়, নতুন করে দেখাচ্ছি না, ছবি আঁকছি না। ভ্রূণ জরায়ুর কোথায় রূপিত হয়? এন্ডোমেট্রিয়ামে রূপিত হয়, একদম ভেতরের স্তর, যেখানে চক্রাকার পরিবর্তন হয়। তো সেই এন্ডোমেট্রিয়ামে রূপিত হয় ভ্রূণ কোন দশায়? ব্লাস্টুলা দশায়। কোন দশায় রূপিত হয় ভ্রূণ? এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ রূপিত হয় কোন দশায়? ব্লাস্টুলা দশায়। ওকে, দেখো এবারে তোমার একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করানো যেতে পারে। এন্ডোমেট্রিয়ামে ভ্রূণ রূপিত হয় কোন দশায়? অবশ্যই ব্লাস্টুলা দশায় রূপিত হয়, যেটা আমরা বললাম। দেখো আমরা একটু আগে বলেছিলাম না যে গর্ভাবস্থাকালীন সময়ে মেনস্ট্রুয়াল সাইকেল অফ থাকে। এখন মেনস্ট্রুয়াল সাইকেলে চক্রাকার পরিবর্তন কোথায় হয়? এন্ডোমেট্রিয়ামে হয়। আর গর্ভাবস্থাকালীন সময়ে সেই এন্ডোমেট্রিয়ামের ক্ষয়টা বন্ধ থাকে। কেন বন্ধ থাকে বলো তো? কারণ এন্ডোমেট্রিয়ামে কে রূপিত হয়েছে? ব্লাস্টুলা। যদি ক্ষয় হয়ে যায় তাহলে ব্লাস্টুলাটাও কিন্তু রক্তের সাথে বা ব্লিডিংয়ের সাথে দেহের বাইরে বেরিয়ে চলে যাবে। এই জন্য অ্যাবর্শন হয়ে যেতে পারে বা গর্ভপাত হয়ে যেতে পারে। এই জন্য সবসময় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে ধরে রাখাটাই কিন্তু সবথেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজ গর্ভাবস্থাকালীন সময়ে। তো সেই জন্যই কিন্তু ভ্রূণ জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রূপিত হয় ব্লাস্টুলা দশায়, আর সেই সময় থেকেই কিন্তু টানা গর্ভাবস্থাকালীন সময়টা পুরোটাই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে বা মাসিক যৌনচক্র বন্ধ থাকে। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? 39-এর দাগে যাচ্ছি। 40-এর দাগে। কোন হরমোনটির উপস্থিতি পরীক্ষা করা হয় প্রেগনেন্সির জন্য? আচ্ছা, কোন হরমোনের উপস্থিতি পরীক্ষা করা হয়? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনস বা এইচসিজি। কেন?
গর্ভাবস্থাকালীন সময়ে আমরা দেখতে পাই মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো কারণে, সেটা গর্ভাবস্থায় থাকলেই যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। যদি কারোর পিসিওএস থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে, পিসিওডি বা পিসিওএস যেটাকে বলা হয়, যদি কারোর টিউমার থাকে জরায়ুতে, সেখানেও কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্র ইরেগুলার হতে পারে। তাই বলে এমনটা নয় যে সি ইজ প্রেগনেন্ট বা উনি গর্ভবতী। তাহলে গর্ভাবস্থায় উনি আছেন কি না সেটা জানবো কেমন করে বা কীভাবে জানা যায়? তার জন্য একটা টেস্ট হয়, তাকে কিট টেস্ট বলে। এই মার্কেটে অনেক ধরনের কিট পাওয়া যায়, যে কিট দিয়ে মানে টেস্ট করানো যেতে পারে। সেই কিটের উপরে কোনো প্রেগনেন্ট লেডি, মানে যাকে সন্দেহ করা হচ্ছে যে সি ইজ প্রেগনেন্ট, মানে সি ইজ প্রেগনেন্ট অর নট, মানে আদৌ তিনি প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট নন, তো উনার ইউরিনকে মানে মূত্রকে ওই কিটের উপরে দিতে হয়, এবং সেই মূত্রে একটি বিশেষ হরমোন যদি উপস্থিত থাকে যার নাম HCG, যেটাকে আমরা বলছি বারবার, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন যদি উপস্থিত থাকে, এবং সেটা টেস্ট এর দ্বারা যদি আমরা জানতে পারি, তবেই কিন্তু তাকে আমরা প্রেগনেন্ট বলতে পারবো বা গর্ভবতী বলতে পারবো। তার কারণ কি? তার কারণ HCG কোথা থেকে তৈরি হয়? প্লাসেন্টা থেকে তৈরি হয়। আর প্লাসেন্টা কোন সময় তৈরি হয়? গর্ভাবস্থায় তৈরি হয়। তাই HCG প্রেজেন্ট মানে প্লাসেন্টা প্রেজেন্ট, আর প্লাসেন্টা প্রেজেন্ট মানে অবশ্যই প্রেগনেন্সি কনফার্ম। এই জন্যই কিন্তু HCG টেস্ট হয় বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোনের ডিটেকশন টেস্ট হয়, যার দ্বারা কিন্তু আমরা প্রেগনেন্সি কিনা সহজে জানতে পারি। ওকে, চলে এসে দেখের কোশ্চেন ক্লিয়ার হয়েছে? যাচ্ছি পরেরটায়। 41 সদ্য সন্তান প্রসবের পর নিয়মিত স্তন্য প্রদানকারী মাতা সাধারণত গর্ভধারণ করতে পারে না। তার কারণ কি? দেখো, একটু আগেই বলেছিলাম যে গর্ভাবস্থাকালীন সময়ে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে। শুধু তাই নয়, প্রসবের পরেও টানা 4 থেকে 5 মাস মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, কারণ সেই সময় বাচ্চা দুগ্ধপান করে। আর ল্যাকটেশন মানে দুগ্ধ উৎপাদন, দুগ্ধক্ষরণ, এটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনেট, মানে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল যদি চলতে থাকে তাহলে কিন্তু দুগ্ধক্ষরণ বা দুগ্ধ উৎপাদন কোনোটাই হবে না। আর দুগ্ধক্ষরণ বা দুগ্ধ উৎপাদন যদি হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকবে। তো সেটা কেন হচ্ছে? কেন মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ? কারণ মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য যে বিশেষ দুটি হরমোন চাই, যেটা আমাদের পিটুইটারি থেকে আসে, তার নাম কি বলো? তার নাম GTH। একে কভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটাকে কি বলা হয়? FSH, আর একটাকে আমরা কি বলি? LH। এই GTH কোথা থেকে উৎপাদন হয়? পিটুইটারি থেকে। আর পিটুইটারি থেকে GTH-কে উৎপাদন করার জন্য হাইপোথ্যালামাস থেকে একটা রিলিজিং হরমোন আসে, যে হরমোনের নাম হচ্ছে GnRH। নাম কি তার? GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই হরমোন ক্ষরণটা কিন্তু বন্ধ থাকে, যার জন্যই কিন্তু GTH ক্ষরণ হয় না, মানে FSH LH ক্ষরণ হয় না, আর যার ফলে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় না। তাহলে এখানে অ্যান্সার কী হবে? গোনাডোট্রপিন হরমোনের ক্ষরণ অবদমিত থাকছে, মানে গর্ভাবস্থাকালীন সময়ে, এবং সেই সঙ্গে ল্যাকটেশন টাইমে, মানে যখন দুগ্ধ উৎপাদন হচ্ছে প্রসবের পরে বা দুগ্ধ ক্ষরণ হচ্ছে, সেই সময় কিন্তু GnRH বা গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ অবদমিত থাকার জন্য বা কম হওয়ার জন্য মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু অফ রয়েছে বা রজতচক্র বন্ধ রয়েছে। ঠিক আছে? যার জন্য কিন্তু তারা গর্ভধারণ করতে পারবেন না, কারণ রজতচক্র যদি বন্ধ থাকে তাহলে গর্ভধারণ হবে না। বুঝতে পারা গেল? তাহলে এটা রাইট অ্যান্সার। চলো 42-এ দেখে যাচ্ছি। পুরুষের তলপেটের সঙ্গে স্ক্রোটাম থলির মধ্যে যোগসূত্র কার দ্বারা হয়? আমরা একদম প্রথমের দিকেই বলেছিলাম যে তলপেট মানে উদরগহ্বর, তার সঙ্গে স্ক্রোটামের মধ্যে যোগসূত্র থাকবে যে বিশেষ ক্যানেলের দ্বারা, তার নাম ইঙ্গুইনাল ক্যানেল। যে ক্যানেলের মাধ্যমে কে এসছে? উদরগহ্বর থেকে দুটি শুক্রাশয় স্ক্রোটাম থলিতে নেমে এসছে। আর যদি না নামতে পারে তখন তাকে আমরা ক্রিপ্ট অর্কাইডিজম বা মনো অর্কাইডিজম বলে থাকি। বোঝা গেছে ক্লিয়ারলি? চলো পরেরটাই যাচ্ছি। 43 প্রদত্ত কোন তরলটি ভ্রূণকে রক্ষা করে? আচ্ছা, আমরা জানি না, এটা খুব ভালোভাবেই জানি আমরা, যে ভ্রূণ আমাদের মানে আমরা যখন মায়ের মধ্যে ছিলাম ভ্রূণ অবস্থায়, তখন মায়ের মধ্যে আমরা একটা তরলের গহ্বরের ভেতরে ছিলাম। সেই গহ্বরটাকে বলা হয় অ্যামনিওটিক গহ্বর, আর যে তরলের মধ্যে আমরা ভাসছিলাম বা ডুবেছিলাম তাকে বলা হয় অ্যামনিওটিক তরল। এই তরল যদি না থাকে তাহলে বেবি কিন্তু শুকিয়ে যেতে পারে এবং মারাও যেতে পারে। তো সেই জন্যই তরলটা থাকা বাঞ্ছনীয়, আর তাকে আমরা অ্যামনিওটিক তরল বলি। কি বলি তাকে? আমরা অ্যামনিওটিক তরল বলি, যে তরলের মধ্যে কিন্তু আমরা ভ্রূণ অবস্থায় মায়ের মধ্যে অবস্থান করেছি। যে তরলটার মধ্যে আমরা অবস্থান করেছি কোথায়? ভ্রূণ অবস্থায় মায়ের মধ্যে। ওকে, তাহলে অ্যান্সার কী হবে এখানে? অবশ্যই অ্যান্সার হবে অ্যামনিওটিক তরল। অ্যান্সার হবে এখানে অ্যামনিওটিক তরল, যে তরলের মধ্যে একটা ভ্রূণ ডুবে থাকে বা ভেসে থাকে। নেক্সট, প্রসবের বিভিন্ন দশাগুলির সঠিক ক্রম নির্বাচন করো। আচ্ছা, প্রসবের দশাগুলির সঠিক ক্রম কী হবে? আচ্ছা, প্রসবের প্রথমে কি হয়? প্রথমে কি হয়? জরায়ুর সংকোচন হয় নাকি? প্রথমে জরায়ুর সংকোচন হয়,
জরায়ুর সংকোচনের পরে কি হয়, সার্ভিক্সের প্রসারণ হয়, সার্ভিক্সের প্রসারণের ফলে কি হয়, বেবি বাইরে বেরিয়ে আসে, আর সবার শেষে কি আসে, প্লাসেন্টা আসে, সবার শেষে প্লাসেন্টা বেরিয়ে আসে। তাহলে প্রথমে কি হবে, জরায়ুর সার্ভিক্সের প্রসারণ, জরায়ুর সার্ভিক্সের প্রসারণের ফলে কি হবে, পূর্ণাঙ্গ শিশুর নির্গমন, এবং সবার শেষে কি হবে, প্লাসেন্টার নির্গমন। তাহলে জরায়ুর প্রথমে সংকোচন হয়, সংকোচনের পরে সার্ভিক্সের প্রসারণ হয়, এখানে সংকোচনটা দেয়নি, প্রথমে দেওয়া উচিত ছিল। জরায়ুর সংকোচন হয়, তারপরে সার্ভিক্সের প্রসারণ হয়, তারপরে পূর্ণাঙ্গ শিশু দেহের বাইরে বেরিয়ে আসে, এবং সবার শেষে কি বেরিয়ে আসে, প্লাসেন্টা বেরিয়ে আসে। তাহলে অ্যান্সার কি, অবশ্যই অ্যান্সার হচ্ছে সি এর দাগেরটা, রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? পরেরটাই যাচ্ছি। 45, প্রদত্ত কোন নালী দ্বারা ডিম্বাশয়ে উৎপন্ন ডিম্বাণু জরায়ুতে পরিবাহিত হয়? বাবু একটু আগেই দেখিয়েছিলাম যে ডিম্বাশয়ে উৎপন্ন ডিম্বাণু জরায়ুর দিকে যদি যেতে চায়, তাহলে যে নালী দ্বারা যাবে তাকে আমরা ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউব বলি। দেখবে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো সলভ করিয়েছি এই ভিডিওতেই, তো ওখানে কিন্তু অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, আর বারবার বলছি না, ওখানে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে বিশেষ যে নালীর দ্বারা ডিম্বাণু পরিবাহিত হয় এবং জরায়ুর দিকে আসে তাকে আমরা ডিম্ব নালী বলি, যেটাকে আরেক কথায় বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ঠিক আছে, যেটাকে আরেক কথায় ফ্যালোপিয়ান টিউব বলে। তাহলে এখানে দেখো বোকার মতো অপশান দিয়েছে, অ্যান্সার কিন্তু একই, সেই এ ও বি উভয়, মানে ডিম্ব নালী, যেটাকে আরেক কথায় ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে অ্যান্সার? অ্যান্সার হবে তাহলে কত দাগ, ডির দাগেরটা, রাইট অ্যান্সার। পরেরটাই যাচ্ছি, ফ্যালোপিয়ান নালীর ফিমব্রি কিসের সাহায্য করে? আচ্ছা, ফিমব্রিটা কী জিনিস দেখানো হয়েছিল কিন্তু বড় করে দেখানো হয়নি, একটু বড় করে দেখানো যাক। এটা হচ্ছে ফিমব্রি। এই ফিমব্রির কাজ কি বলতো? এই ফিমব্রির কাজ, ফিমব্রির অনেকটা আঙুলের মতো দেখতে, দেখো আঙুলের মতো দেখতে। এই ফিমব্রির কাজ হচ্ছে ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু আসে, সেই ডিম্বাণুটা ফিমব্রি কী করে, টেনে নেয়, দিয়ে কোথায় প্রবেশ করায়, ডিম্ব নালীর এই ইনফান্ডিবুলাম বলে যে ফানেলের মতো অংশটা দেখতে পাচ্ছ, এই ফানেলের মতো অংশে প্রবেশ করায়। তো ফিমব্রির কাজ কি, এটা ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে কোথায় প্রবেশ করানো, এই ফানেলের মতো দেখতে স্ট্রাকচার, যেটাকে আমরা কি বলছি, এই অংশটাকে আমরা বলছি ডিম্ব নালী, যেটাকে আর কথা ফ্যালোপিয়ান টিউব বলা হয়, তার মধ্যে প্রবেশ করায়। আর তার কোন অংশে, ইনফান্ডিবুলাম অংশে, এটাকে ইনফান্ডিবুলাম বলা হয়, ফানেলের মতো দেখতে অংশটা। আর এটা হচ্ছে কি, ফিমব্রি কোনটা, এটা হচ্ছে ফিমব্রি, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি, বুঝতে পারা গেছে ক্লিয়ারলি? আর এখানে তো এন্ডোমেট্রিয়াম অবস্থান করছে। পরের প্রশ্ন, তাহলে ফ্যালোপিয়ান নালী ফিমব্রি কিসে সাহায্য করে? ডিম্বাণু নিঃসরণের পর ডিম্বাণুকে সংগ্রহ করতে। দেখো ডিম্বাণুকে সংগ্রহ করেছে ডিম্বাশয় থেকে, দিয়ে ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে স্থানান্তর করেছে। তাহলে অ্যান্সার কোনটা এখানে, 46-এর দাগে? অবশ্যই ডির দাগেটা রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্নে। প্রতিটি শুক্রাশয়ের পেছনের দিকে ভাসা ইফারেন্সিয়া নামক সূক্ষ্ম নালিকাগুলি সংযুক্ত হয়ে যে দীর্ঘ অতিকুণ্ডলীকৃত নলাকার গঠন সৃষ্টি করে তাকে কি বলা হয়? বলো। শুক্রাশয়, এটা শুক্রাশয়ের মধ্যে অনেক ছোট ছোট নালী ছিল, যে নালীগুলোকে কি বলা হয়? সেমিনিফেরাস নালিকা। ওই সেমিনিফেরাস নালিকাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিশেষ জালকাকার গঠন তৈরি করেছিল তাকে বলা হয়েছিল রেটিটেস্টিস। কি বলা হয়েছিল তাকে? রেটিটেস্টিস। তাহলে অনেকগুলো সেমিনিফেরাস নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে জালকাকার গঠন তৈরি করবে তাকে বলা হয় রেটিটেস্টিস। অনেকগুলো রেটিটেস্টিস আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বিশেষ স্ট্রাকচার তৈরি করে তাকে বলা হয় কি? ভাসা ইফারেন্সিয়া। আর অনেকগুলো ভাসা ইফারেন্সিয়া পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে নলাকার গঠন তৈরি করে, যেটা শুক্রাশয়ের উপরে বিস্তৃত থাকে, তাকে বলা হয় এপিডিডাইমিস। তাহলে এই অংশটাকে কি বলা হচ্ছে? সেমিনিফেরাস নালিকা। সেমিনিফেরাস নালিকাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করলো? জালক শুক্রাশয়, যেটাকে আরেক কথায় বলা হয় রেটিটেস্টিস। কি বলা হয় তাকে? জালক শুক্রাশয়। তারপরে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই যে গঠনটা, যেটা অনেকগুলো জালক শুক্রাশয় পরস্পরের সঙ্গে যুক্ত করেছে, তাকে বলা হয় ভাসা ইফারেন্সিয়া। আর অনেকগুলো ভাসা ইফারেন্সিয়া যুক্ত হয়ে যে নলাকার গঠন তৈরি করেছে, টেস্টিসের উপরে অবস্থান করছে, যেটা আমাদেরকে জানতে চেয়েছে এই প্রশ্নে, তার নাম এপিডিডাইমিস।
কী বলা হয় তাকে? এপিডিডাইমিস। তাহলে অ্যান্সার কী হবে? দেখো এই স্ট্রাকচার বুঝতে পেরে গেছো আশা করি। এপিডিডাইমিস একদম বাইরের দিকে অবস্থান করছে, শুক্রাণুর একদম বাইরে। প্রথমে অনেকগুলো সেমিনিফেরাস নালিকা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে? জালক শুক্রাশয় বা রেটিডেস্টিস। অনেকগুলো জালক শুক্রাশয় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে? ভাসা ইফারেন্সিয়া। অনেকগুলো ভাসা ইফারেন্সিয়া আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে যে নলাকার গঠন, যেটা শুক্রাশয়ের পশ্চাৎভাগ ধরে বিস্তৃত আছে, তাকে কি বলি আমরা? এপিডিডাইমিস। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অবশ্যই এপিডিডাইমিস। দীর্ঘ অতিকুণ্ডলীকৃত নলাকার গঠন তৈরি করেছে, তার নাম এপিডিডাইমিস। পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, পরের প্রশ্ন একটা ইমেজ রিলেটেড প্রশ্ন দিয়েছে, হ্যাঁ, কিন্তু ভুলবশত আমারই ভুলবশত কারণে ছবিটা এখানে অ্যাটাচ করা হয়নি আর কি। তো এই কোশ্চেনটাকে আমি পরের কোনো ভিডিওতে সলভ করিয়ে দেবো। এখন আমি এর পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, ওটাও চিত্র রিলেটেড, এই জন্য এটাও কিন্তু আমরা সেই পরের ভিডিওতেই সলভ করাবো। এখানে যেহেতু চিত্রটা অ্যাটাচ করা হয়নি, তো 50-এর দাগের প্রশ্নে যাও। পরের প্রশ্ন, মানবদেহের কোন দুটি তন্ত্র সন্তান প্রসব নিয়ন্ত্রণ করে এবং সন্তান প্রসব নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে? তো মানবদেহের কোন দুটি তন্ত্র, বলো কোন দুটি তন্ত্র সন্তান প্রসবে মুখ্য ভূমিকা গ্রহণ করে? সেটা কি কি? স্নায়ুতন্ত্র আর কি? অন্তঃক্ষরাতন্ত্র। স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্র। কারণ কি? স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুর কাজ, অন্তঃক্ষরাতন্ত্রে কে কাজ করে? হরমোন কাজ করে। আর আমরা এতক্ষণ ধরে যাদের কাজ দেখলাম সবই হরমোনের কাজ। তো সমস্ত হরমোনের কাজ আমরা দেখেছি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি, সমস্ত হরমোনের কাজ দেখেছি আমরা, অক্সিটোসিন, রিল্যাক্সিন, এত হরমোনের কাজ দেখেছি। শুধু তাই নয়, স্নায়ু কিন্তু সহযোগিতা করে প্রসবের সময়। তাহলে প্রসবের সময় অন্তঃক্ষরাতন্ত্র এবং স্নায়ুতন্ত্র দুটোই সহযোগিতা করে, ঠিক আছে? এটাই কিন্তু প্রসব নিয়ন্ত্রণে সহযোগিতা করে। তাহলে দুটো, স্নায়ুতন্ত্র এবং অন্তঃক্ষরাতন্ত্র। ক্লিয়ার হয়েছে? তো 48-49 এই দুটো দাগের যে চিত্র রিলেটেড প্রশ্ন বা ইমেজ রিলেটেড প্রশ্ন, সেটা আমরা পরের কোনো ভিডিওতে সলভ করাবো। চলো পরের প্রশ্নে। মানুষের প্রাথমিক স্পার্মাটোসাইট এ কি থাকে? আগে বলো তো, প্রাথমিক স্পার্মাটোসাইটের প্লয়েডি কি? প্রাথমিক স্পার্মাটোসাইটের প্লয়েডি হচ্ছে 2n। 2n মানে ডিপ্লয়েড। তো প্রাথমিক স্পার্মাটোসাইট সবসময় ডিপ্লয়েড হয়। 2n মানে ডিপ্লয়েড, মানুষের ক্ষেত্রে 2n সমান 46। এদের মধ্যে অটোজোম কটা? অটোজোম হচ্ছে 22 জোড়া, যেটাকে আরেক কথা আমরা লিখতে পারি 44টি। আর সেক্স ক্রোমোজোম কটা? দুটো, আইদার XX হতে পারে, নাহলে XY হতে পারে। কিন্তু যেহেতু এটা বলছি আমরা পুরুষ মানে এখানে কি থাকবে? XY অবস্থান করবে। তাহলে আমাকে বলেছে মানুষের প্রাথমিক স্পার্মাটোসাইটের কি থাকে, কি কি ক্রোমোজোম অবস্থান করে। আমি কি বলেছি? ডিপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড মানে 44টা কি থাকবে? অটোজোম থাকবে। 44টা কি থাকবে? অটোজোম থাকবে। আর দুটি কি থাকবে? সেক্স ক্রোমোজোম থাকবে। কি অবস্থান করবে? দুটি সেক্স ক্রোমোজোম, এবং 44টা কি অবস্থান করবে? অটোজোম। তাহলে হবে কি? 22 জোড়া অটোজোম, XY ক্রোমোজোম। তাহলে 22 জোড়া মানে কি? 44টা অটোজোম হচ্ছে, আর XY ক্রোমোজোম আমরা লিখেছি ওখানে। টোটাল দিলে কত হবে? ইকুয়ালস টু 2n সমান কত হয়ে যাবে? দিলে 46 হয়ে যাবে। কারণ 22 জোড়া মানে 44, আর X আর Y মিলে 44 2 46। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডির দাগেরটা রাইট অ্যান্সার। দেখে নিবে, ডির দাগের রাইট অ্যান্সার। স্পার্মাটোসাইটের মধ্যে টোটাল 22 জোড়া অটোজোম এবং XY সেক্স ক্রোমোজোম থাকে। আচ্ছা, পরের প্রশ্ন, আফটার বার্থ। স্যার আফটার বার্থ মানে জন্মের পরে। আচ্ছা, জন্মের পরে কি হয়? জন্মের পরে কি হয়? জন্মের পরে মানে শিশুর জরায়ু থেকে নির্গমন, সেটা হবে না, কারণ জন্ম তো অলরেডি হয়ে গেছে বলছে। অ্যামনিওটিক ফ্লুইড ক্ষরণ, নো। শিশুর জন্মানোর সঙ্গে সঙ্গে প্লাসেন্টা নির্গমন, জন্মের পরে বলেছে যেহেতু। মাতৃদুগ্ধক্ষরণ, জন্মের পরে কি হয়? মাতৃদুগ্ধক্ষরণ। কারণ কি স্যার এই তিনটা কেন হলো না? কারণ এই তিনটা কিন্তু প্রসবের মধ্যে পড়বে। কার মধ্যে পড়বে? প্রসবের মধ্যে। আর প্রসব কমপ্লিট হওয়ার পরেই তো জন্ম হয়। তাহলে জন্ম হয়ে যাচ্ছে মানে প্রসব তো কমপ্লিট। তাহলে তারপরে কি হবে? আমরা বলেছি প্রসবের পরে কি হয়? অক্সিটোসিন হরমোনের প্রভাবে মাতৃদুগ্ধক্ষরণ হয় এবং মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, আর সেই প্রক্রিয়াকে ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া বলা হয়। তাকে মাতৃদুগ্ধক্ষরণকালীন সময়ে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, তাকে আমরা ল্যাকটেশনাল অ্যামোনেরিয়া বলে থাকি। তাহলে অ্যান্সার কী হবে? অবশ্যই মাতৃদুগ্ধক্ষরণ, যেটা আমরা কখন দেখতে পাই? প্রসবের পরে দেখতে পাই অক্সিটোসিন হরমোনের প্রভাবে। বোঝা গেছে ক্লিয়ারলি? আজকে এতটাই থাকবে। এই ভিডিওতে আমরা টোটাল 50+ কোশ্চেন্সকে আমরা সলভ করালাম। পরের ভিডিওতে আবার পুনরায় এরপর থেকে শুরু হবে। মানব জননের উপরে কিন্তু নিয়ার অ্যাবাউট 3 থেকে 4টে আমরা পার্ট দিব।
যে 3 থেকে 4টে পার্টে যত ইম্পর্ট্যান্ট এমসিকিউ আছে, বিবৃতি ব্যাখ্যামূলক প্রশ্ন থেকে শুরু করে A to Z আমরা সবটাই ক্লিয়ারলি কভার করিয়ে দেবো। ঠিক আছে, একদম নিট অ্যান্ড ক্লিয়ারলি কভার করাবো, কোনো অসুবিধা থাকবে না। ভিডিও একদম প্রত্যেকটা ভিডিওকে প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আশা করি কোনো ডাউট থাকবে না, তোমার বুঝতে কোনো কষ্ট হবে না। আর যদি কোনো কোশ্চেন বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে জানাবে, কমেন্ট সেকশানে অবশ্যই বলবে, আমি তোমার কমেন্টকে দেখে পুনরায় আবার নতুন কোনো ভিডিও আমি পুনরায় আবার সলভ করানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে এতটাই, ভালো থাকবে প্রত্যেকে, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।